আচ্ছা, দেখো আমি একটা নোটস পাঠিয়েছি যেটার নাম হচ্ছে ইন্ট্রো বলে, রাইট? আচ্ছা, ওই নোটসটা বেসিক্যালি তোমাদের জাস্ট একবার রিডিং করতে হবে, মানে মানে অ্যাজ সাচ কিছু কোয়েশ্চেন নেই, ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা আমি বোঝাবো, ওটা পড়তে হবে। তাছাড়া বেসিক্যালি ওইটা থেকে তোমাদের পড়তে হবে মেইনলি হচ্ছে যে কি করে কি সাবজেক্ট, অ্যাকচুয়ালি সাবজেক্টের অ্যাপ্রোচটা কি না কি সেটা। তো বেসিক্যালি আমরা স্টার্ট করছি আজকে হচ্ছে ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদম। কিছু কিছু জিনিস আজকে যেগুলো বলবো সেগুলো হয়তো কিছু জিনিস লিখে নিতে হবে, কারণ যেগুলো নোটসে অ্যাভেলেবেল নেই। বাদ বাকিগুলো হয়তো ম্যাক্সিমাম দিনই নোটসে পেয়ে যাবে। হয়তো কিছু ক্লাস নোটস দেবো, সেগুলো হয়তো তোমাদের লিখে নিতে হবে। যতদিন অনলাইন হচ্ছে সেটা তোমাদের বুঝে নিতে হবে, বা অফলাইন হলে তখন তো আমি বলেই দেবো, আর এখন আমি বলেই দেবো। আচ্ছা, যারা পড়ছো সাবজেক্টটা খুব একটা কঠিন নয়, কিন্তু প্রচুর অঙ্ক রিলেটেড জিনিসপত্র আছে, ইন দ্য সেন্স অফ অঙ্ক রিলেটেড বলতে তোমার কিছু কাজের জিনিসপত্র আছে, ঠিক কথাই, যে এখানে কিভাবে কি করতে হবে না করতে হবে সেসব ব্যাপার আছে। অঙ্ক আছে, কিছু অ্যানালিসিস আছে, এবং সব থেকে বড় কথা এই সাবজেক্টের মেন ইস্যু যেটা প্রবলেম হয় পড়তে গিয়ে, যে আমি যেটা দেখেছি এত বছরে, সেটা হচ্ছে ইনটিউশনটা কাজে লাগাতে পারে না লোকে। সেই ইনটিউশনটা মানে হচ্ছে কেন, মানে অবভিয়াসলি কিছু লজিক তো আছে, এইটা কেন এই অ্যালগরিদম দিয়ে সলভ হচ্ছে বা কেন এই অ্যাপ্রোচ দিয়ে সলভ হচ্ছে। তার সাথে যেটা তোমাদের বুঝতে হবে, প্রত্যেকটা অ্যালগরিদমের যে আমি জিনিসগুলো বলবো, ডিফারেন্ট ডিফারেন্ট মেথডস গুলো বলবো, তার ভেতরে কিছু লজিক থাকবে বা কিছু ইনটিউশিভ কিছু বক্তব্য থাকবে যে এইটা এইভাবে হচ্ছে, সেগুলোকে আমি সহজ করার চেষ্টা করছি। ডেফিনেটলি তোমাদের ওগুলো বুঝতে হবে, ঠিক আছে? একটু ইন্টারঅ্যাক্ট করো, কারণ তোমরা যদি সবাই মিউট হয়ে থাকো তাহলে আমার পক্ষে পড়াটা খুব চাপের। এই দু তিনটে সাবজেক্ট বেসিক্যালি অটোমাটা, ডা, এগুলো খুব চাপের। যদি ইন্টারঅ্যাক্টিভ না হয় তাহলে মানে আমি আমার মতো বকে যাবো, কিন্তু তোমাদের মাথায় ঢুকবে না। তো ওই জন্য বলবো একটু ইন্টারঅ্যাক্ট করো, কেউ মানে কেউ কেউ ইন্টারঅ্যাক্ট করলে ভালো হয় আর কি, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে। যাই হোক, আমি আমার মতো করে কিছু বক্তব্য নেই, প্রি রিকুইজিট এটা অ্যাজ সাচ কিছু নেই, প্রোগ্রামিং টোগ্রামিং জানলেই হয়, ডেটা স্ট্রাকচার জানলেই হয়, একটু ডিসক্রিটের কাজ আছে, তো ডিসক্রিটটা জানা দরকার। ওগুলো সবই পড়েছো। তো ডায়ের ব্যাপারটা বলি, ডা জিনিস অ্যাকচুয়ালি কি, যেটা আমরা শুরু করছি আজকে। তো ডা মানে ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদম। তো এখানে দেখো যে ওভারভিউ যদি হয় কোর্সটা, সেটা হচ্ছে তো ইউ হ্যাভ আ গিভেন ইট আ সার্টেন প্রবলেম পি, and how do we design to solve this problem by a computer. What will be the approaches for the solving that problem? We need to decide it, or we need to design it, and after designing, may we need to solve or analysis that is it a best approach, or is there any better approach for that, or why we choose this approach, এই যে টোটাল স্টাডিটা, কারণ সেটা বুঝতে হবে। মেবি for some problems, like some problems have a very easy algorithm and we are very easy, relatively easy to design, but there is so many problems, those needs those need some, মানে কি বলবো, those need some সিরিয়াস ফলো আপ। মানে কেন সিরিয়াস ফলো আপ, সেটা সেটা হচ্ছে তোমার ভাবতে হবে যে এইভাবেই ডিজাইন করা উচিত কি, বা আমরা এখানে আর কি অ্যাপ্রোচ করতে পারি, কিভাবে এটা টাইম কমপ্লেক্সিটি কমাতে পারি বা স্পেস কমপ্লেক্সিটি কমাতে পারি, বা বা রাদার, যারা অটোমাটা কালকে ক্লাস করেছো তাদেরকে আমি কিছু বক্তব্য বলেছিলাম যে আদৌ ওই প্রবলেমটা সলভেবল কিনা বাই আ কম্পিউটার। এই প্রবলেমটা আদৌ এক্সপোনেনশিয়াল টাইম অ্যালগরিদম অর আ পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম, অর ইট ইজ আ ক্লাস অফ নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল, অর ইট ইজ আ ক্লাস ইন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল। তারপর ধরো এই প্রবলেমটা যদি হয় আদৌ এর কমপ্লিটনেস বা কারেক্টনেস কতটা, সেইগুলোকে আমাদের প্রুফ করতে হবে বা বুঝতে হবে, এবং প্রুফস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দিস সাবজেক্ট। তো ফার্স্টেই আমি তোমাদের বই বলে দিই, সেটা হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ আশা করি। এত অব্দি যা বলেছি তাতে কারোর কোনো কোয়েশ্চেন্স আছে কি? না স্যার। আচ্ছা, তো যা বলছি সেটা হচ্ছে বইগুলো বলে দিই। there is lots of very good books. ফার্স্ট হচ্ছে কোরম্যান বলে একটা বই পাবে, ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদমস বাই কোরম্যান। যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট এখানে সবাই রয়েছে, তো আর আইটি যদি স্টুডেন্ট থাকো, আই উইল সাজেস্ট বাই অ্যাট লিস্ট ওয়ান অর টু বুকস ফর ইউর লাইফ লং স্টাডি। মানে এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে যখন তোমরা কোম্পানিতেও চলে যাবে। কিছু কিছু যেমন টিভিএমএস এর বই,
ওরাকেল এসকিউএল এর বই এইগুলো যেমন থাকা দরকার। তোমরা যদি আমার কাছে ডিবিএমএস পড়ছো না তো আমি সেগুলো মানে তোমরা চাইলে আমি বলে দিই যেমন ডিবিএমএস এর জন্য কর্ত বা আহ, নাভাতে এবং এসকিউএল শেখার জন্য ইভান ব্যারোস এই বইগুলো যেমন কিনে রাখা দরকার কারণ তোমাদের এগুলো সারা জীবন কাজে লাগবে। সেরকমই ডা অটোমাটা এই বইগুলো কাজে লাগবে পরবর্তীকালেও গেট দাও বা এক্সিট এক্সাম দাও বা কোনো কম্পিটিটিভ এক্সাম দাও। ফার্স্ট হচ্ছে একটা ফার্স্ট বই যেটা আমি সবাইকে সাজেস্ট করি সেটা হচ্ছে কোরম্যান। কোরম্যান ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদমস বলে কোরম্যানের একটা মোটা বই হয়। মোটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। দ্যাটস আ ভেরি ইজি অ্যান্ড ভেরি ডেসক্রিপটিভ বুক। বাট দ্যাটস নট দ্য অ্যাকচুয়ালি আল্টিমেট বুক। বিগিনার্স দের জন্য ডেফিনেটলি খুব ভালো বই। কিছুটা যারা জেনে যায় তাদের রিভিশনের জন্য ভালো বই। এটা ছাড়া যদি রেফারেন্স হিসেবে আরেকটা বই হয় কারণ কোরম্যান মোটামুটি সিলেবাসটা কভার করে দেবে তোমাদের টোটালটা যেটা আছে। তাছাড়া যেটা হয় সেটা হচ্ছে ধরো হরউইটজ সাহানি একটা, দ্যাট ইজ অ্যানাদার ভেরি গুড বুক। হরউইটজ সাহানি অ্যালগরিদমস বাই হরউইটজ সাহানি এইটা একটা বই আছে। আরেকটা বই হচ্ছে অ্যালগরিদমস বাই তোমার ট্রুডোস বেসিক্যালি। ট্রুডোস এর একটা বই আছে বাট আমি ওটা বলবো না স্পেশালি পড়তে কারণ ট্রুডোস এর বইটা একটু কঠিন এবং একটু অ্যাডভান্স লেখা রয়েছে কিছু জিনিসপত্র। তো ট্রুডোস আরেকটা বই আছে ব্রেসলি ব্রেইটলি, সেই বইটাও ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদমস ব্রেসলি ব্রেইটলি, দ্যাট ইজ অলসো ভেরি গুড বুক। এটা দুটো ছাড়া একটা পাতলা চটি বই পাওয়া যায় মানে একদম পাতলা বই সেটা হচ্ছে ভাজরানি পাপাদিমিত্র সাহানি। ভাজরানি পাপাদিমিত্র সাহানি তিনজন রাইটারের অ্যালগরিদমস বলে। বাট আই নট মানে আই এম নট সাজেস্টিং ইউ ফর বাইং দিস বুক কারণ দ্যাট ইজ ভেরি পাতলা বুক কিন্তু প্রচুর চাপের জিনিস লেখা মানে অ্যানশিয়েন্ট অ্যালগরিদম কি করে এসছে না এসছে হিস্ট্রি তারপর কিছু অঙ্ক দিয়ে লেখা। বাট ইটস ডেফিনেটলি আ মাইলস্টোন বুক। বিসাইড অফ দিস সবচেয়ে ভালো হচ্ছে সার্চিং সর্টিং বা এসব শেখার জন্য হচ্ছে তোমার সবচেয়ে ভালো বই হচ্ছে একটা যেটা রয়ে থাকে সেটা হচ্ছে আহ নামটা আমি বলছি এক্স্যাক্টলি মনে পড়ছে না সেটা হচ্ছে হ্যাঁ সরি প্রোগ্রামিং উইথ মানে প্রোগ্রাম দ্য আর্ট অফ প্রোগ্রামিং ডোনাল্ড ইনুথ। ওর সব কটা ভার্সন মানে 6টা বই হয় সেই বইগুলোর ভার্সন গুলো। তো দিস ইজ দ্যাট ইজ দ্য বাইবেল অফ কম্পিউটার সায়েন্স। তো এই বইগুলো আছে তোমাদের যেগুলো নিজেদের পছন্দ বা এইগুলো তোমরা বাই করতে পারো। আমি ফার্স্ট চয়েস বলবো কোরম্যান কারণ কোরম্যানের অ্যালগরিদম গুলো এফিশিয়েন্ট অ্যালগো হিসেবে লেখা রয়েছে। তো কিছু কিছু জিনিস আবার কোরম্যান থেকে পড়লে কঠিন লাগবে, কিছু কিছু জিনিস হরউইটজ সাহানি থেকে পড়াটা সহজ। তোমরা এই দুটো বইকে ফলো আপ করতে পারো ইদার কোরম্যান অর হরউইটজ সাহানি। এছাড়া আমি যেগুলো বললাম ট্র্যাডোস আছে, ব্রেসলি ব্রেটলি আছে, তারপর নরসীমা কারুমাঞ্চির একটা বই আছে, এগুলো ভালো। তো এগুলো দেখতে পারো। দের ইজ আদার লটস অফ বুক মানে ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদমের শ্রীধরের একটা বই আছে, তারপর আরো অনেক বই আছে। আহো উলম্যানের বই আছে বাট এগুলো একটু কঠিন লাগবে। তো ইনিশিয়ালি পড়ার জন্য হয়তো ঠিক নয় আমার মনে হয়। তো সেই জন্য আমি এগুলো সাজেস্ট করছি না। বাট কোরম্যান, হরউইটজ সাহানি তারপর হচ্ছে ট্র্যাডোস এই তিনটে আমি সাজেস্ট করব তোমাদের ইনিশিয়ালি যদি কেউ পড়তে চাও মানে কারণ এই সাবজেক্টটাকে শিখতে হবে ভালো করে। তো কারণ শুধু প্রবলেমেটিক যদি শেখো তাহলে হয়তো সেমিস্টার উতরে যাবে কিন্তু জীবনে আর কোনোদিনও মানে সেই লেভেলের অ্যালগরিদমিস্ট বা নিজেদের অ্যালগরিদমস নিয়ে মাস্টার্স করা বা পিএইচডি করার জায়গাটায় পৌঁছাতে পারবে না যাদের ইচ্ছা আছে। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাই একটু মন দিয়ে ভালো করে শেখার চেষ্টা করো এই সাবজেক্টটা। এই হচ্ছে বইয়ের ব্যাপারগুলো। সেকেন্ডলি আসছি হচ্ছে অ্যাডভান্স অ্যালগরিদম বা ধরো আমরা যে আমরা অ্যালগরিদমে আছি। এই অ্যালগরিদম মানে ব্যাপারটা হচ্ছে দেখো সেই ছোটবেলা থেকে যেটা পড়ছো স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিং ডেসক্রিপশন যেটা তো নয়। আমরা এরকম বলতে পারি যে ইটস আ ওয়েল ডিফাইন্ড কম্পিউটেশনাল প্রসেস where it takes input as values or set of values as an input and produces values and set of values as an output মানে it's a well specified computational process. তো দ্যাট ইজ হচ্ছে অ্যালগরিদম। আর কালকেও বোধহয় দেখাচ্ছিলাম যারা অটোমাটা ক্লাস করছিল যে বেসিক্যালি ইফ উই গিভস এক্স অ্যাজ আ ইনপুট দেন উই ডেফিনেটলি হ্যাভ এফ অফ এক্স অ্যাজ আ আউটপুট। এবং এইখানটায় ইফ ইটস আ ব্ল্যাক বক্স এইখানে যে প্রসিডিওরটা হয় বেসিক্যালি দ্যাট ডিফাইন্স অ্যালগরিদম এন্ড প্রোগ্রাম এক্সপ্রেস দ্যাট অ্যালগরিদম। তো কাইন্ড অফ এরকম একটা ছবি আসে ইটস আ বেসিক্যালি আ ডোমেন এন্ড রেঞ্জ সিনারিও। তো এই সব জিনিসপত্র গুলো তো আছে এবং অঙ্ক করতে হবে। তো তোমাদের যেগুলো বললাম যে দু তিনটে জিনিস মাথায় রাখতে হবে যে অ্যানালিসিস অফ অ্যালগরিদম মানে ফার্স্টে আমরা বেসিক্যালি অ্যানালিসিস অফ অ্যালগরিদমের পার্টটায় যাব দেন উই গো ফর দ্য ডিজাইন পার্ট কারণ এটার ফুল ফর্মটা তো সবাই শিখেই গেছো ডিজাইন এন্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম। কারণ ফার্স্টেই ডিজাইন বললে শিখতে পারবে না।
তো আমরা কিছু স্পেসিফাইড অ্যালগরিদমের অ্যানালিসিস পার্টটাই আগে শিখবো, শেখার চেষ্টা করবো যে কিভাবে কেন অ্যানালিসিস বা কি করে অ্যানালিসিস করতে হয় না করতে হয়, দেন উই মুভ টু দা পার্ট অফ ডিজাইনিং পার্ট। তো ডিজাইনিং পার্টটাই থ্রু আউট দ্য সেমিস্টার চলবে এবং তার জন্য আমরা কিছু যে সো কল্ড কিছু নোন প্রবলেম আছে সেগুলোকে সলভ করব সেইগুলো দিয়ে। তো স্যার ফার্স্ট, হ্যাঁ বলো। বলছি যে আমি ওই লাইব্রেরি থেকে এন চন্দ্রশেখরনের ওই অটোমেটের বইটা পেয়েছি, মানে আজকে গিয়েছিলাম তো। ইটস আ গুড বুক, মানে ইটস আ গুড বুক ফর, ইটস নট আ ভেরি গুড বুক, কিছু কিছু ভুলভাল লেখা আছে, কিছু কিছু টাইপ, কিছু কিছু টপিকের জন্য ঠিকঠাক বই, কিন্তু সব মোস্ট অফ সব টপিকের জন্য ঠিকঠাক বই না। তো গো ফর পিটার লিঞ্চ, মানে রাখতে পারো অ্যাজ এ রেফারেন্স বুক হিসেবে করতে পারো। বেসিক্যালি মানে ব্যাপারটা দেখো, আমি তোমাদের যেভাবে শেখাবো বা অটোমাটাতে তোমাদের যেভাবে পড়তে হবে, মানে সেরকম ভাবে যে এক্সাম্পল দিয়ে কোনো বই কভার করে না। এক্সাম্পল দিয়ে প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর থিওরি লেখা আছে, প্রচুর জিনিসপত্র লেখা আছে, কোনো বইতেই পাবে না, এরকম কোনো বই নেই। কিছু কিছু বাজারি বই হয় দু একটা, কিন্তু খুবই সেগুলো লো কোয়ালিটির বই, মানে ভুলভাল সলিউশন দিয়ে আছে একটা দুটো বই সেরকম। বাট দ্যাট হ্যাজ নো ভেরি গুড ইম্প্যাক্টস ইন স্টাডি। তো তুমি চন্দ্রশেখরন ফলো করতে পারো, আমি তো কালকে চন্দ্রশেখরনের কথা একবার বললাম বোধহয়, চন্দ্রশেখরন ফলো আপ করতে পারো, বাট আই সাজেস্ট পিটার লিন্স ফলো করো, ওটাকে রেফারেন্স হিসেবে রাখো। কিছু কিছু যেখানে ধরো তুমি পিটার লিন্স থেকে থিওরিটা পড়ছো, কারণ ওটা পিটার লিন্সেরই একটা সাবসেট ভাবতে পারো চন্দ্রশেখরনকে, পিটার লিন্সের উলম্যান থেকে কপি পেস্ট করে ওইটা তৈরি করা আর কি। তো ওইটাকে পিটার লিন্স থেকে ধরো তুমি থিওরিটা পড়লে, ওখান থেকে হয়তো এক্সাম্পলটা দেখলে এইভাবে, কারণ কারণ বইতে যেভাবে লেখা আছে দেখবে না কোনোদিনও চ্যাপ্টারের সাথেও নাম মিলছে, যেভাবে তোমাদের আমি পড়াবো বা যেভাবে তোমাদের কলেজেও পড়াবে। ঠিক আছে। বলো, আর কার কি কোয়েশ্চেন ছিল? আর ডিবিএম এর জন্য কর্তের বই বলেছিলেন তো, ওটাও পেয়েছি, ওটাই পেয়েছি একসাথে। কর্থ ইজ গুড, মানে কর্থ স্টার্টের জন্য ভালো, মানে তারপর বেস্ট হয় নাভাতে যদি একবার রিড আউট করতে পারো পুরোটা। কর্থ বেসিক স্টার্টিং এর জন্য ভালো, বাট এক্সাম্পলস কম আছে, বাট ডেফিনেটলি ইটস আ গুড স্টার্টআপ বুক ফর ডিবিএমএস। আর এসকিউএল তার সাথে শেখার জন্য তোমরা এসকিউএল বাই ইভান ব্যারোস এটা ফলো আপ করতে পারো। এসকিউএল পিএল এসকিউএল বাই ইভান ব্যারোস, মানে সেখানে প্রোগ্রামিংটা শিখতে পারবে। হ্যাঁ, বই তো বলেই দিলাম তোমাদের, তোমরা একবার নিজেদের মতো করে ডিসাইড করে কিনে টিনে নিও বা পেয়ে নিও যেগুলো দরকার। তো কৃষ্ণ তো বলাই তোমাদের পিডিএফ পাঠিয়েও দিয়ে যাই গেস। হ্যাঁ, ও দিল এইমাত্র কোরম্যানটা। আর যদি কেউ কোরম্যান টোরম্যান, কেউ যদি কোরম্যান টোরম্যান কেনে, তাহলে কোরম্যান যদি কেউ কেনো, তাহলে এটা মাথায় রেখো যে ব্লু কালারের কভার পেজের বইটা কিনবে, গ্রিন কভার পেজেরটা কিনবে, মানে লেটেস্ট এডিশনটা কেনার চেষ্টা করবে, যেটা থার্ড বা ফোর্থ বা ফিফথ সিক্স কিছু একটা এডিশন হবে, আই ডোন্ট নো, মানে মনে পড়ছে না, সেই এডিশনটা কিনবে। গ্রিন মানে পুরোনো কিনলেও গ্রিন কভার পেজেরটা কিনবে না, কারণ গ্রিন কভারের যেটা আছে সেটায় ফুল কভারেজ নেই, মানে কিছু কিছু চ্যাপ্টার মিসিং আছে, ঠিক আছে? তো ওটা পুরোনো এডিশন ছিল, তারপরের এডিশন গুলোতে আর কিগুলো আপডেট করা হয়েছে। যাই হোক, কাম টু দ্য স্টাডি। তো জেনারেলি বেসিক্যালি দেখো, আমি তোমাদের যে কটা জিনিস পড়াচ্ছি, তো মানে এই সাবজেক্টটা যদি ওভারভিউ বা অ্যাপ্রোচটা বলো, তাহলে হচ্ছে আমাদের মেইনলি অ্যানালিটিক্যাল হতে হবে, যে অ্যানালিসিস কিভাবে করব। দেন ডেফিনেটলি একটা ম্যাথমেটিক্যাল মডেল অফ আ কম্পিউটার ভেবে নিতে হবে যে আছে আমাদের কাছে, সেখানে আমরা কিভাবে কোডটা অ্যালগরিদমটা অ্যাপ্রোচ করলে হাউ দ্য কম্পিউটার উইল ওয়ার্ক, মানে বুঝতেই পারছো, মানে প্রোগ্রামিং করতে হবে ডেফিনেটলি। and study of properties of algorithm on this model, মানে একটা আমরা কম্পিউটারিং মডেল ভাববো এবং সেখানে আমি যদি অ্যালগরিদমটাকে ফিট করি, সেই অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে, কতটা টাইম নিচ্ছে, এবং সেগুলো প্রুফস করা। তো ডেফিনেটলি যেটা একটা ভেবে নিতে পারো যে উই নিড আ ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্ক মানে বেসিক্যালি হচ্ছে, ধরো আমাদের কিছু প্যারামিটার থেকে ফাস্ট কত, স্পেস কত লাগে, এটা কেন এই অ্যাপ্রোচে কাজ করা হচ্ছে, বা কি কি ইউজ করছি, is it a graph related algorithm or is it a array related algorithm, whatever the things are, কেন এইভাবে সলভ করা হচ্ছে, what are the problems we have, সেইগুলোকে ভাবনা চিন্তা করে সলভ করতে হবে। তো আমি তোমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট এভার ডেভেলপড অ্যালগরিদম যেটা, সেটা হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম, সেটাকে বোঝাচ্ছি। দেন আই কাম টু দ্য অ্যানালিসিস পার্ট, যে কেন প্রবলেম বা কেন ইনপুটকে ইনস্ট্যান্স বলা হয়, কি না বৃত্তান্ত, সেগুলোতে আসছি। আই গেস কারোর কোনো তাতে অসুবিধা নেই।
ঠিক আছে? আর তোমাদের আবার একটা কথা মনে করিয়ে দিই, যে দুটো নোটস পাঠিয়েছি, টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস এর নোটসটা খুব ভালোভাবে পড়তে হবে। অ্যান্ড দ্য ফার্স্ট নোটস ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম, দ্যাট ইজ অনলি ফর রিডিং। মানে জাস্ট একবার গো থ্রু করবে, একবার কি দুবার যা লেখা আছে সেগুলোকে বোঝার চেষ্টা করবে, কেন লিখেছি, তাহলে বুঝতে পারবে যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ দিস সাবজেক্ট। ওকে, তো আমি যে ফার্স্ট যেটা বলছি, বেসিক্যালি ফার্স্ট এভার ডেভেলপড অ্যালগরিদম ইজ ইউক্লিডিয়ান অ্যালগরিদম, মানে ইউক্লিড জিসিডি অ্যালগরিদম, যেটা আমি তোমাদেরকে বোঝাবো, কারণ আমি দুটো এখান থেকে অঙ্ক বোঝাবো, তাই জন্য ইউক্লিডিয়ান জিসিডি অ্যালগরিদম। তো ওয়ান অ্যাপ্রোচ ইজ মানে এই নর্মাল, ধরো আমাদের বেসিক্যালি একচুয়ালি জিসিডি অ্যালগরিদম ডিজাইন করতে বলছে। দিস টু মেথডস, ফার্স্ট মেথড ওয়ান, যেটা ছোটবেলা থেকে অঙ্কে শিখছো, মানে একদম সিম্পল ভাগ করে করে উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন করে করে আমরা যেভাবে শিখেছি। এন্ড দ্য মেথড টু ইজ দ্যাট ইজ ডেভেলপড বাই ইউক্লিডিয়ান, মানে ইউক্লিড বেসিক্যালি। তো সেই ইউক্লিডের অ্যালগরিদমটা আমরা শিখবো। এটা আর বলতে পারি যে আমাদের অ্যালগরিদমিক কনসেপ্ট যেটা এসছে সেটা এনেছিল হচ্ছে ইউক্লিডই বলতে পারো, কারণ উনি বেসিক্যালি অ্যালগরিদমটা ডিজাইন করেছিলেন বাই ইউজিং জিওমেট্রি, সিম্পল জিওমেট্রি দিয়ে উনি অ্যালগরিদমটা ভাগ করেছিলেন। ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যালগরিদম এভার ইনভেন্টেড ভাবতে পারো। সেটা হচ্ছে উনি একটা প্লেন জিওমেট্রিকে কিছু ভাবে ভাগ করে সেই জিসিডির কনসেপ্টটা এনেছিলেন। তো সেটাকে আমি বোঝাচ্ছি কারণ আমি লাস্ট কয়েক বছর ধরে যেটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে there is a motive to give Euclidean algorithm as the question, তাই জন্য আমি তোমাদের পড়াচ্ছি। যদি কেউ জিজ্ঞেস করো কেন পড়াচ্ছেন স্যার, তাই হিসেবে বলে দিলাম। তো যেটা হচ্ছে মানে সিম্পল ফ্যাক্টরিং অ্যালগরিদম, আশা করি তোমরা জানো। আমি যদি মেথড 1 টাকে যদি বলি, তাহলে আমাদের বেসিক্যালি ইনপুটটা কি থাকে বলো দেখি। দুটো ইন্টিজার্স, তোমাদের এখন নোটস দেখতে হবে না, তোমরা আমার লেখাটা দেখো তাহলেই হবে। দুটো ইন্টিজার্স m and n, আমাদের আউটপুট কি হয় মেথড 1 এর রেসপেক্টে যদি বলি, তাহলে বেসিক্যালি কি হবে, লার্জেস্ট ইন্টিজার। আশা করি জিসিডি মানে সবাই বোঝো, লার্জেস্ট ইন্টিজার দ্যাট ডিভাইডস বোথ, আই গেস এটাই মানে দাঁড়ায় জিসিডি। ঠিক, সবাই সেম তো? when I say divides it I means মানে কি without leaving a remainder, ঠিক আছে? তো অ্যালগরিদমটা হয়তো এরকম কিছু আমি বলতে পারি সিম্পল ওয়েতে, যদি আমি ডিক্লেয়ার করি স্টেপ 1 ফ্যাক্টরাইজ m, মানে ফাইন্ড প্রাইমস রাদার বলা বেটার। এন্ড মানে ব্যাপারটা হচ্ছে যদি m1 m2 আপ টু mk ধরে রাখো, such that m equals to m1 into m2 up to mk, right? এই তো। and second will be factorize n, সেম ভাবে আমি বলতে পারি n টাকে আমি সরি n এখানে বেসিক্যালি ইটস নট n নট n, সেটা আমি বলতে পারি n1 প্লাস n2 প্লাস এরকম করতে করতে ধরো nj অবধি ব্রেক করাচ্ছি, ঠিক আছে? তো নোট দ্যাট দ্য সেম ফ্যাক্টর মে অ্যাপিয়ার সেভারাল টাইমস এন্ড অফ কোর্স উই হ্যাভ টু রাইট ইট সেপারেটলি, এটা তো অবশ্যই তোমরা জানো। দেন থার্ড স্টেপ আমরা বলতে পারি যে আইডেন্টিফাই কমন ফ্যাক্টর and multiply and return the factor। তো এইটা তো এইটা হচ্ছে দিস আ সিম্পল মেথড 1 যেটা আমরা ছোটবেলা থেকে শিখছি, বাট ইটস নিডস লটস অফ টাইম। এটার থেকে এটা বেটার অ্যালগরিদম ভেবেছিলেন ইউক্লিডিয়ান অ্যালগরিদম, যেটা আমি তোমাদের শেখাচ্ছি বা লিখে দিচ্ছি কি হয়, তো শিখে রাখো। কারণ এই কারণেই বলছি, এইটা কিন্তু কোয়েশ্চেনে আমি লাস্ট কয়েকবার আসতে দেখেছি, কারণ এটা কেউ পড়ে না, বইয়ের প্রথমে এটাই থাকে কিন্তু কেউ পড়ে যায় না, তাই জন্য এটা থেকেই কোয়েশ্চেন ভুলভাল দেয়। তো সেটাই শেখানোর চেষ্টা, ইউক্লিডস অ্যালগরিদম। তো উনি কিভাবে লিখেছিলেন, আমি ইউক্লিড বলেই ফাংশনটা লিখছি, ইউক্লিড m, n। তো লেখা রয়েছে এর ভেতর হচ্ছে while m does not divide n, মানেটা বোঝাচ্ছি। তার ভেতর আমি করছি দেখো এই তিনটে স্টেপ, বেসিক্যালি আমি বড় করেই লিখছি while এর ব্র্যাকেটটা, r equals to n mod m, n equals to m, m equals to r, that is the end of the loop। and মানে ভাবতে পারো আমি এখানে এন্ড করলাম, দেন হচ্ছে রিটার্ন, this is a different style basically writing of algorithm, return m। তো
এটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তো একটা জিনিস যেটা এই লাইনটার মানেটা হয়তো অনেকে বুঝতে নাও পারো, দিস ইজ মানে দিস ইজ দ্য ফার্স্ট মানে দিস দ্য মানে দিস লাইন ইজ বেসিক্যালি চেক whether m divides n, ঠিক আছে। অ্যান্ড এই তিনটে স্টেপ যেটা লিখছো, অল দি স্টেটমেন্টস আর ইন দ্য লুপ, এই তিনটেই হচ্ছে লুপের আন্ডারে আছে, ঠিক আছে। বাই লুকিং অন দ্য অ্যালগরিদম ইট ইজ নট ক্লিয়ার হাউ ইট ইজ ফাইন্ডিং দ্য জিসিডি, আই গেস, তাই তো? না সবাই বুঝে গেছো কি করে এটা জিসিডি পাচ্ছে? না স্যার, বুঝিনি। তাহলে লেটস গো ফর অ্যান এক্সাম্পল। যদি এক্সাম্পল চাও, ধরো আমি m এর ভ্যালু 36 নিতে পারি আর n এর ভ্যালু 48 নিতে পারি, তো? তাহলে m এর ভ্যালু দেখো 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3 লেখা যায় ফ্যাক্টরাইজ করলে। মানে আমি নরমালি বোঝাচ্ছি মেথড 1 দিয়ে। হ্যাঁ স্যার। আর n এর ভ্যালুটা কি লেখা যায় 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 বোধহয় হয়ে যায় তো। হুম। কমন ফ্যাক্টর কমন ফ্যাক্টর কমন ফ্যাক্টর কমন ফ্যাক্টর, সরি যে কোনো একটা তিনটে নাও, কোনো ব্যাপার না। দুটো 2 এর একটা দিন। কমন ফ্যাক্টরস হচ্ছে 2, 2, 3, তাহলে আমরা বলতে পারি জিসিডি হচ্ছে 2 into 2 into 3, that is 12, right? হ্যাঁ। So তো এখানে দেখো এই ব্যাপারটাকে এই প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে টেরিবল ডিফিকাল্টিস। কেন টেরিবল ডিফিকাল্টিস ভেবে দেখো, কারণ হচ্ছে এই সব কম পুরো ফার্স্ট ফ্যাক্টর করে কোনো জায়গায় স্টোর করা, দেন কমনটা বার করা। তো let just contrast with the Euclid algorithm what does it। তাহলে ইউক্লিড আমার কাছে কল যাচ্ছে কি ইউক্লিড 36,48, রাইট? তাহলে ফার্স্টে আমার চেক হবে কি 36, মানে বেসিক্যালি whileটা আমি লিখছি না, while 36 divides 48, এটা কি ট্রু? মানে দেখো আমি এখানে লিখেছিলাম ডাজ নট ডিভাইড, রাইট? মানে নেগেটিভ কন্ডিশনে লুপটা চালাচ্ছিলাম, তার মানে ট্রু তো। বেসিক্যালি এটা নো হচ্ছে, ঠিক? তাহলে আমরা লুপের মধ্যে এন্টার করলে কি পাবো, r equals to 48 mod 36, what will be the value of that? 12, তাই তো? r এর ভ্যালু 12 হবে তো। হ্যাঁ। n এর ভ্যালুটা কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। m এর ভ্যালুটা কত হয়ে যাবে? 12 হয়ে যাবে, রাইট? It is the first iteration, and coming to the second iteration, যখন আমার সেকেন্ড ইটারেশনটা স্টার্ট হচ্ছে তখন কি দাঁড়াবে বলো? 12 divides 36 হয়ে যাচ্ছে is yes। তাহলে আমি we can't enter into the loop, না। right? How many Sir, divisions? আরেকবার বলুন, ওটা কি বললেন? কেটে গেল। হ্যাঁ, এই যে 12 divides 36, তার মানে yes, এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ফলস হচ্ছে। ডিভাইড হয়ে যাওয়া মানে কি, আমার কন্ডিশনটা এটা যদি ইয়েস হয় তার মানে আমি লুপের ভেতরে ঢুকতে পারবো না, কারণ দেখো আমি লুপটা চালিয়েছিলাম ছিল। হ্যাঁ হ্যাঁ। ঠিক। তাহলে we are not entering into the loop, right? and লাস্টে গিয়ে কি করবে, রিটার্ন 12 করে দেবে। এখানে তো হোয়াইলটা শেষ হয়ে যাচ্ছে, রাইট? এখান থেকে হোয়াইলের স্টেটমেন্টটা শুরু হয়েছিল, মানে শেষ হচ্ছে, তারপরে রিটার্ন 12 করে দেবে। তো দেখো এখানে কত কিছু করতে হয়েছিল, এখানে কটা কি করতে হলো, জাস্ট অনলি দুটো ডিভিশন, তাই তো? এই যে বেসিক্যালি আর একটা ডিভিশন করতে হয়েছে, তার মানে দুটো স্টেটমেন্ট, রাইট? তাতে হয়ে গেল। হুইচ ইজ ফার্স্টার? চোখে দেখে কোনটা মনে হচ্ছে ফার্স্টার? সেকেন্ড মেথডটা। হ্যাঁ। ফার্স্টার। তো এবার তোমাকে যেটা বলবে সেটা হচ্ছে যে how do you prove that, মানে how do you know this Euclid algorithm has a correct আছে, মানে এটা যে কারেক্ট আছে বা এটা যে কারেক্ট অ্যালগরিদম কি করে প্রুফ করবে? তো বেসিক্যালি প্রুফ অফ দ্য কারেক্টনেস অ্যালগরিদমটা আমি তোমাদের একটুখানি বোঝাচ্ছি, কারণ এটাই তোমাদের পড়ে পড়ে অ্যালগরিদমের ক্ষেত্রে দেখতে হবে, ঠিক আছে? মোস্ট অফ দ্য অ্যালগরিদমের ক্ষেত্রে প্রুফ অফ কারেক্টনেস জাস্ট ইউক্লিড বলে লিখলে বুঝতে অসুবিধা হবে না তো? আমি আর ইউক্লিডিয়ান লিখলাম না, অসুবিধা হবে না তো তোমাদের? না স্যার। আচ্ছা, তাহলে ফ্যাক্টটা যেটা দাঁড়াচ্ছে, তাহলে দেখো আমি যেটা লিখছি সেটা আমি লিখছি, তোমরা সেটা বুঝতে পারছো কিনা বলবে। ইফ m divides n, then GCD of m, n equals to m, true?
অ্যালগরিদমটা দেখে আমি লিখছি, ভেবে বলো। হ্যাঁ ট্রু। ট্রু, তাই তো? হ্যাঁ ইফ নট, দেন জিসিডি অফ m, n, বেসিক্যালি জিসিডি কেই কল করছি n mod m দিয়ে আর n দিয়ে, সরি m দিয়ে, ঠিক? হ্যাঁ। n এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো। হুম। তাহলে আমি একটা বক্তব্য লিখছি এখানে, দেখো, as the loop executes m and on m and n, the value might change. The value of m and n might change, but their GCD not will be changed, not gonna be changed, right? ঠিক ঠিক। ঠিক, হুম। কারণ তোমাদের এরকম ভাবেই জিনিসগুলো লিখতে হবে, but their executes m and n, they might change, but স্যার এই অ্যারোটা দিয়ে কি লিখেছেন উপরে? কোনটা বলো তো? এইটা এক্সিকিউট যে পরে। on আচ্ছা। but their GCD does not, দেখ আমার সিডি জেগে উঠেছে, সরি, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি হয়, আচ্ছা তমজি তো ক্লাস করছো, বুঝতে পারছো তো বাবা তুমি? হ্যাঁ হ্যাঁ। জিসিডি m, n যদি m এর ভ্যালুটা n এর থেকে ছোট হয়, অ্যালগরিদমটা ফেল করবে না ফেল করবে না বলো? আমার তো মনে হয় ফেল করবে, এই তো? হুম। তাই তো কাকা? হ্যাঁ স্যার। শিওর? বাহ। জিসিডি m, n যদি হয়, where m greater than n যদি হয়, it just only need one extra iteration to change the value, হ্যাঁ কি না বলো? একটা ইটারেশন লাগবে তো, জাস্ট খালি ভ্যালুটাকে ভাগ করা দেখে নেওয়ার জন্য। হ্যাঁ স্যার। আমি এইটা তাহলে লিখতে পারি এখানে, it's just only need one extra iteration, ব্যাচে আছি, ঠিক আছে, আমি আসছি পরে। আচ্ছা, তো আমাদের দেখো এই জায়গাটার কি আর অ্যানালাইসিসের দরকার আছে? এই যে ব্যাপারটা, এইটা দেখেই তো প্রুফ করে দেওয়া যায়, মানে প্রুফনেসটা করা যায় যে তোমার একটা ভাগ লাগছে। এবার দেখো, যেটা জিসিডি মানে কি গ্রেটেস্ট কমন ডিভিজার, তুমি যখন সেই সংখ্যাটাকে ওই সংখ্যার ভাগ করে যে রিমাইন্ডারটা পাচ্ছ, তার মানে যদি জিরো রিমাইন্ডার পাই তার মানে ভাগ চলে যাচ্ছে, যদি জিরো রিমাইন্ডার না পাই তার মানে ভাগ যাচ্ছে না, তাই তো? হ্যাঁ কি না? ঠিক। তো ব্যাপারটা হচ্ছে, তোমাদের এখানে একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা আমি বলি, যেটা ইউক্লিডিয়ান, একটা ইউক্লিড যে বক্তব্যটা রেখেছিল। এখানে একটা ইটারেশনের জিনিসটা কি বললে ওটা একবার ওই বলুন। যদি তোমার m এর ভ্যালুটা n এর থেকে বড় হয়, যদি যেমন আগেরটাতে আছে m এর ভ্যালু না, এটাতে এটা তো m লেস দ্যান n, সেখানে তো তোমার ব্যাপারটা হচ্ছে, আমার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই একবার ইটারেশন এতেই ঘুরে চলে যাবে। যদি m এর ভ্যালুটা n এর থেকে বড় হয়, তাহলে কি ইটারেশনটা ঘুরতে লাগবে হচ্ছে তোমার ওই ফার্স্ট এই ব্যাপারটা বেরোতে লাগবে, যেটা হবে মানে তোমাকে ফার্স্ট একবার তো চেক করতে হবে। ধরো যদি হয় মানে 48 যদি দিতাম আর 36 দিতাম, উল্টো যদি করতাম, তাহলে 48 ডিভাইড 36 তো কোনোদিনও ফার্স্ট এটা তোমায় ঢুকতো, ঢুকে তুমি এটা ক্যালকুলেট করতে, দেন তারপরের বার একবার ক্যালকুলেট করতে। কারণ এখানে ফার্স্টে কি হতো, m এর ভ্যালুটা আর n এর ভ্যালুটা চেঞ্জ হতো, তারপর গিয়ে পরের বার 12টা বেরোতো, কারণ প্রথমবার তো এটা 0 আসতো। কারণ উল্টো করো, যদি 48 mod 36 হয়, তাহলে এইটা তোমার এখানে যেমন কি 48 mod 36 হচ্ছে, যদি এইটা হতো 36 mod 48 যদি হতো, তাহলে কি হতো? ফার্স্টে 0 চলে আসতো। হ্যালো? হ্যাঁ হ্যাঁ। দেন তোমার r এর ভ্যালুটা চেঞ্জ হতো, m এর ভ্যালুটা চেঞ্জ হতো, দেন তারপর ইটারেশনটা স্টার্ট হতো। তো সেটাই বললাম যে একটা এক্সট্রা ইটারেশন লাগবে তোমার m আর n এর ভ্যালুটা চেঞ্জ হতো, দেন গিয়ে কাজটা হবে, ঠিক আছে? তো যেটা মানে এটা থেকে যেটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা করে। হ্যাঁ হ্যাঁ বলো। নিশ্চয়ই একটা কেন, বলছি অনেকগুলো স্যার আগের একটু ওই ওপরটাতে যাও, ওই যেখানে লিখেছো ওইটা।
হ্যাঁ, এইখানে স্যার পরে যখন 12 এর সাথে 12 ডিভাইড 36 টা করেছো, তখন তো ইএসপি ওখানেও তো ঢুকবেই না, ভাগ চলে গেলে তো আর ঢুকবে না। তুমি তো চেক করবে ইকুয়ালস টু জিরো কিনা বা নট ইকুয়ালস টু জিরো হ্যাঁ, কিনা। তো ভাগ চলে যাচ্ছে মানে ওখানেও তো মডের ভ্যালু 0 ই আসছে। ভাগ চলে যাওয়া মানে তো এটা মিলতে হবে। এ কি রে বাবা, তুমি এম আর এন এর ভ্যালুটা তো দিয়ে ভাগটা মেলাতে হবে, তারপর তো যাবে। তুমি নরমালি এখানে ভেবে দেখো, এম আর এন এর যে ভ্যালুটা থাকবে, তুমি যখন এন মড এম লিখবে, এন মড এম লিখে তোমার তো ইকুয়ালস টু জিরো আসতে হবে। এখানে এম আর এন এর ভ্যালুটা যদি তুমি নিজে বাড়িতে একবার চেক করে দেখো, যখন এটা বড় ভ্যালু নিয়ে করবে, তাতে দেখবে ফার্স্ট বারে ভ্যালুটা সোয়াপ হয়ে যাচ্ছে। আর একটা ওইটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর এটা দুটো ভ্যালুর জন্যই বেরোবে, তার থেকে বেশি ভ্যালুর জন্য বেরোবে না। মানে জেনারেলি যখন ইউক্লিডিয়ান অ্যালগরিদম করা হয় তখন উল্টে দেওয়া হয়, ঠিক আছে। মানে অলওয়েজ এন এর ভ্যালুটাকে বড় ধরে নিয়ে করা হয়। এটা হচ্ছে মানে একটা কনস্ট্রেন্ট, সেটা স্যার পরে। এইটাতে বলে কেন শুড বি ফেলড? না, এটা তাহলে আমি শুড নট বি ফেল্ড লিখতে কি বলতে শুড বি ফেল্ড লিখে দিয়েছি নাকি? সেটাই তো ভাবছিলাম। আচ্ছা, ওখানে তো হচ্ছে তো জিনিসটা। সেটা আমি হ্যাঁ, ওটাই আমি আমার বুঝতে মিস্টেক, পারছিলাম না। আমার মিস্টেক। শুড নট বি ফেল্ড লিখতে গিয়ে, মানে শুড নট বি ফেল্ড লিখতে গিয়ে আমি শুড বি ফেল্ড লিখে দিয়েছি, আই গেস। আমার মিস্টেক। কারণ যেটা বক্তব্য, যেটা হচ্ছে ইউক্লিডিয়ান এখান থেকে একটা বক্তব্য রেখেছিল, ঠিক আছে। সেই বক্তব্যটাই তোমাদের প্রুফ করতে দেয়। সেটা হচ্ছে ইউক্লিড একটা বক্তব্য দিয়েছিল হচ্ছে যে ধরো আমি পি আর কিউ এর ভ্যালু দিয়ে, মানে ইফ ইউক্লিড ইজ কল্ড দ্য ভ্যালুস পি এন্ড কিউ, যদি পি আর কিউ দিয়ে দুটো ভ্যালু দিয়ে কল করে ইউক্লিড পি কমা কিউ, ইউক্লিড পি কমা কিউ দিয়ে যদি কল করে, এবং যদি পি এর ভ্যালুটা কিউ এর থেকে ছোট হয়, in each iteration the values of variables m and n will be decreased at least by factor of 3/2, ঠিক আছে। উনি এই বক্তব্যটা রেখেছিলেন এবং তাতে উনি দেখিয়েছিলেন যে নাম্বার অফ ইটারেশন উইল বি গনা বি লগ অফ পি প্লাস কিউ বেস অফ 3/2। এটা উনি প্রুফ করেছিলেন, ঠিক আছে। তোমাদের এই প্রুফটা আসে বেসিক্যালি, ওই জন্যই আমি এম লেস দেন এন্টার বক্তব্যটাকে তুললাম। এটাই হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম অ্যাকচুয়ালি। পরবর্তীকালে বুঝবে তোমরা যখন অঙ্ক টঙ্ক পড়বে বা পড়েছো হয়তো। তোমরা একটু ফার্স্ট নোটসটা খোলো, আছে সামনে, খুলতে পারবে এখন? তাহলে আমার হাতে লিখতে হয় না, তাহলে ওখান থেকেই বলে দিতে পারবে। আচ্ছা। অ্যালগরিদম ইন্ট্রো 1টা খুলে 3 নম্বর পেজে যাও, 3 না 4 নম্বর পেজে যাও। 4 নম্বর পেজে গিয়ে দেখো ওখানে ওই থিওরেমটা লেখা আছে। If Euclid is called with values p and q, and that is Euclid p comma q, then if p less than q, then each iteration the sum of the values of variables m comma n will decrease at least by a factor 3/2। এটা হচ্ছে ইউক্লিডের বক্তব্য, আমার বক্তব্য না, ঠিক আছে। তো সেটাকে প্রুফ করে দিচ্ছি কেন এই বক্তব্যটা ট্রু। এবং implication of this theorem, the sum will drop very very fast, and in fact the number of iteration will be less than log of p plus q by 3 by, মানে on the base of 3/2। এটা উনি দেখিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। তার জন্যই এটাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছিল অ্যালগরিদমটাকে। লগ সামথিং একটা n এর ভ্যালু থেকে তো log n এর ভ্যালু ছোট, আশা করি সেটা বোঝো তোমরা। হ্যাঁ, ঠিক তো? হ্যাঁ স্যার। তো বেসিক্যালি উনি একটা আপার বাউন্ড বলে দিয়েছেন। সো থিওরেম উইল পুট আ গুড আপার বাউন্ড অন দ্য নাম্বার অফ ইটারেশন এন্ড দ্যাট ইউক্লিড ইজ গোইং টু এক্সিকিউট। যেটা হচ্ছে সেটা দেখো, নিচে আমি প্রুফটা করে দিয়েছি, তো প্রুফটা ভালো করে বোঝো। তো বিগিনিং অফ দ্য, ধরো আমি ইউক্লিড পি কমা কিউ কল করছি, ঠিক আছে। তো পি কমা কিউ কল করলে এম এর ভ্যালু পি আছে, এন এর ভ্যালু কিউ আছে, তাই তো। now we want to estimate how much of the whole thing drops, সেটা আমাদের এস্টিমেট করতে হবে, ঠিক আছে। তো আফটার দ্য ফার্স্ট ইটারেশনের পর দেখো এম এর ভ্যালুটা তো চেঞ্জ হয়ে, ধরে নিচ্ছি পি ড্যাশ হয়েছে, এন এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কিউ ড্যাশ হয়েছে, ওকে। তাহলে আমার এস্টিমেটটা কি হবে, পি প্লাস কিউ বাই পি ড্যাশ প্লাস কিউ ড্যাশ। তার যদি ড্রপ হয় এখানে ভ্যালুটা, তাহলেই তো আমি বুঝতে পারবো যে, আর এবং এই ফ্যাক্টরটা যদি আসে বা এই ফ্যাক্টরটাকে যদি আমি এটাই রিচ করতে পারি, তাহলে ওনার বক্তব্যটা সঠিক, সেটা বলতে পারবো। আবার বুঝে নাও, যদি বুঝতে অসুবিধা হয় বলো। উনি বলেছিল যে স্যার m প্লাস n এর আরেকবার একটু ভ্যালুটা বলবেন? আছে সেটা হচ্ছে 3। ইউক্লিড p কমা q কল যদি করি m কমা n, উনি ইউক্লিড বলেছিলেন যে এরকম যদি তুমি p কমা q দিয়ে কল করো,
তাহলে বলেছিলেন যে এম আর এন এর যে সামটা আছে সেই সামের ভ্যালুটা 3/2 এর টার্ম কমতে থাকবে, ঠিক আছে, মানে 3/2 এর অ্যাটলিস্ট মানে রিডিউস অফ অ্যাটলিস্ট ফ্যাক্টর অফ 3/2, মানে তার একটা আপার বাউন্ড বলছেন অ্যাটলিস্ট 3/2, তার থেকে বেশিও হতে পারে, দ্যাটস ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ পি এন্ড কিউ। তো সেক্ষেত্রে দেখো আমরা কি করছি, ইউক্লিড পি কমা কিউ যদি কল করি, ইনিশিয়ালি কনফিগারেশনটা কি আছে, এম আর এন এর পি আর কিউ, এম এর মধ্যে পি গেছে, এর মধ্যে কিউ গেছে। ফার্স্ট ইটারেশন যখন হয়েছে তখন আমি এম এর ভ্যালুটাকে ধরছি পি ড্যাশ হয়ে গেছে আর এন এর ভ্যালুটা কিউ ড্যাশ হয়ে গেছে, ধরতে পারি। এবার এই যে এস্টিমেশনটা আছে 3/2 এর, সেটাকে আমি বলতে পারি তো যদি পি প্লাস কিউ এর ভ্যালু যেটা বাই পি ড্যাশ বাই কিউ ড্যাশ করে যদি আমি 3/2 বা লেস দ্যান ইকুয়ালস টু 3/2 পাই, তাহলে বলতে পারি অ্যাট লিস্ট এটাই কমছে, হ্যাঁ বলতে পারি। Now to prove that the term p plus q by p dash plus q dash is at most of 3/2. So to do that we need to find p dash and q dash in terms of p and q. Just see the procedure, দেখো এইভাবে লিখে রেখেছি আমি। তো ইউক্লিডিয়ানের প্রসিডিউরটা ভাবো তাহলে কি হচ্ছে, আমাকে এই স্যার p এটা dash কোন পিডিএফটায় বললেন লেখা আছে? first intro. So see the Euclid procedure. So we find that the loop portionটা একটুখানি নিজেরা মনে করো, এই যে আমি এখানে লুপের পোর্শনটা খুলে রাখছি ইউক্লিড অ্যালগরিদম, তাহলেই দেখতে পাবে the loop portion and the new value of the n changes to the old value of m। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো আমার যেটা ফার্স্ট ইটারেশনে পর আমি অন্য কালি দিয়ে লিখছি, তাহলে আমি এইখানটাতেই লিখছি যেটা n এর ভ্যালুটা q ড্যাশ হয়েছে, n এর ভ্যালুটা অ্যাকচুয়ালি দেখো m এর ভ্যালুটা আছে, তাহলে আগে এই ইটারেশনে ফার্স্ট ইটারেশনে যেটা m এর ভ্যালু সেটা বলতে m এর মধ্যে ঢোকে, তাহলে আমি এটাকে কি p বলতে পারি, জাস্ট সাবস্টিটিউট করছি। হ্যাঁ হ্যাঁ বলো তো। ভেবে দেখে নাও, যারা বুঝতে পারছো না তারা আবার দেখো, না বুঝতে পারো আমাকে আবার বল, আমি বলে দিচ্ছি। আমি এইখানে m এর ভ্যালুটা p q রিসিভ করেছে, করার পর ফার্স্ট ইটারেশনে ধরেছি m এর ভ্যালুটা p ড্যাশ আর n এর ভ্যালুটা q ড্যাশ, দেন বলছি এটার এস্টিমেশনটা অ্যাট মোস্ট 3/2 আসা উচিত, তো লেস দ্যান 3/2 যাতে আসা উচিত সেটাকে আমি বার করব, এস্টিমেশনটা বার করব। তার জন্য আমাকে কি করতে হবে, এই p ড্যাশ আর q ড্যাশ যে ভ্যালু দুটো পেয়েছো সেটাকে p আর q এর টার্মে আনতে হবে, তবে তো একটা ইকুয়েশন তৈরি করতে পারবো, তবে গিয়ে তো চেক করতে পারবো। তো তার জন্য আমি তোমাদেরকে বলছি যে বারবার তোমরা লুপটা দেখো, তো লুপটা দেখে দেখো আমি n এর ভ্যালুটা বেসিক্যালি কি হয় আর m এর ভ্যালুটা কিভাবে আসছে সেটা দেখতে বলছি। তো ধরো এইখানে যখন আমি এই অঙ্কটা করেছিলাম ফার্স্টে এইখানে 36 আর 48 দিয়ে শুরু করেছিলাম, তার মানে এটা p আর এটা q, তাহলে দেখো n এর ভ্যালুটা p হয়ে গেছিল, তো নেক্সট ইটারেশনের জন্য প্লিজ কেউ রেসপন্স করো, নাহলে বুঝতে পারবো না তোমরা বুঝছো কিনা, হ্যাঁ স্যার। তাই তো। তাহলে n এর ভ্যালুটা বেসিক্যালি q ড্যাশ, সেটা মানে হচ্ছে p, আর m এর ভ্যালুটা ফ্রম দ্য প্রসিডিউর উই অলসো ফাইন্ড দ্য m ইকুয়ালস টু r, where r এর ভ্যালুটা আমরা মানে তোমরা অ্যাকচুয়ালি ইউক্লিডিয়ানের অ্যালগরিদম থেকে দেখতে পাচ্ছ কি m এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হয়ে যায়, r এর ভ্যালুটা হয়ে যায়, তাই তো। হ্যাঁ তাহলে m এর ভ্যালুটা r হয়ে যায়, তাহলে m ইকুয়ালস টু r, তাহলে আমাকে r টা বুঝতে হবে, তাহলে হোয়াট ইজ r, দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, দ্য ওল্ড ভ্যালু অফ n mod the old value of m, ওল্ড মানে ইটারেশনে ঢোকার আগে যে ভ্যালুটা আছে, তাহলে আমি m ইকুয়ালস টু কি ধরেছিলাম p ড্যাশ, আমি কি লিখতে পারি q mod p লিখতে পারি, ঠিক। তাহলে n ইকুয়ালস টু পেয়েছিলে q ড্যাশ, সেটাকে খেলে পেলে p p বলে, রাইট, হ্যাঁ তাই তো। আচ্ছা, তো এই q mod p টা বেসিক্যালি অ্যাকচুয়ালি রিমাইন্ডারটাকে বোঝাচ্ছে, সেটাও নিচে আশা করি বুঝতে পেরে গেছে সবাই, রাইট, তাই তো। আচ্ছা, এবার একটা ছোটবেলাকার জিনিস আছে, এই বক্তব্যটা আশা করি সবাই মানো, হ্যাঁ মানো তো, এই বক্তব্যটা সবাই মানো তো, ডিভিজার অলওয়েজ ডিভিডেন্ডের থেকে ছোট হয়, এটা তার মানে পি আর এটা তার মানে কিউ, তো হ্যাঁ কি না বলো। বাহ, আচ্ছা আমি দেখো তো এই লাইনটা যেটা লিখেছি, সো পি ড্যাশ প্লাস কিউ ড্যাশ ইকুয়ালস টু রিমাইন্ডার প্লাস ডিভিজার, এটা আমি লিখতে পারি, লিখতে পারি তো। এইটাকে আমি কি লেস দ্যান ডিভিডেন্ড লিখতে পারি,
আমি ডিভিডেন্ড বানান জানি না, যা হবে এই ডি হবে টি হবে নিজেরা বুঝে নিও, লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ ঠিক। এখানে ডিভিডেন্ড কোনটা, বেসিক্যালি কিউ তো, আচ্ছা তাহলে এটাকে কিউ তে ট্রান্সফার করতে পারি, মানে ইকুয়ালস টু কিউ লিখছি, মানে ধরো লেস দ্যান ইকুয়ালস টু কিউ আর ধরো, ঠিক আছে, হুম করতে পারি তো? আচ্ছা স্যার হ্যাঁ। ওই স্টেপটা বুঝলাম না। কোনটা? ওই ডিভিডেন্ড লিখলেন যেখানে। এই যে তোমরা এই তো এইমাত্র বললে হ্যাঁ ওই ওখান থেকে এটা লিখলেন। আর এটা, হ্যাঁ সেটা থেকে তো অলওয়েজ ডিভিডেন্ডের থেকে ছোট হবেই, সেই হিসাবেই লিখলাম, ছোটবেলাকার জিনিস হ্যাঁ এগুলো। হ্যাঁ আমি নিজের থেকে কিছু লিখিনি, আমি যা লিখছি তার থেকে সবকিছু লিখে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, then we can conclude the summation of p plus p dash plus q dash will be less than dividend, মানে ব্যাপারটা হচ্ছে দেখো তোমাদের আরেকটা, তোমাদের যদি এই লাইনটা বুঝতে অসুবিধা আমি আরেকটা হেল্প করতে পারি, যে তুমি m equals to p dash লিখেছো, p dash equals to q mod p লিখছো, এই ভ্যালুটা ডেফিনেটলি লেস দেন p তো হবেই, হ্যাঁ কি না? আচ্ছা নরমালি ভেবে দেখো, কোনো একটা নাম্বারকে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে পসিবল রিমাইন্ডার হচ্ছে 0 1 2 3 4, আমি লেস দেন 5 তো বলতেই পারি যে রেজাল্টটা আসবে, হ্যাঁ সে তো আসবে। হুম এটা বলতে পারি তো, তাহলে এটাও তো তাই হুম। লিখতে পারি, হুম লিখতে পারি। তাহলে এইখান থেকে আমি একটা জিনিসে দেখো রিচ করছি, তাহলে m ইকুয়ালস টু কি পেয়েছিলে p ড্যাশ, সেটাকে কি বলেছিলে q মড p, এটাকে লেস দেন p বলছো, রাইট? একটা নম্বর ইকুয়েশন বলতে পারি, তাই তো? হ্যাঁ m equals to কি পেয়েছে q dash equals to p পেয়েছো, সেটাকে 2 নম্বর ইকুয়েশন বলতে পারি, আচ্ছা বলতে পারি। আরেকটা ইকুয়েশন তোমরা নিজেরা তৈরি করলে p dash plus q dash equals to less than equals to dividend, that is dividend equals to q, right? এটা 3 নম্বর ইকুয়েশন বলতে পারি, বলছি এতদূর, মানে সবকটাই প্রিভিয়াসলি করে দেখিয়েছি, সেখান থেকে লিখছি, ঠিক আছে। নাও জাস্ট ম্যাটার অফ অ্যালজেব্রা, বেসিক্যালি এটাকে নিজেরা সাজাও, কিভাবে সাজাবে আর কি, জাস্ট ইনইকুয়ালিটি এন্ড মাল্টিপ্লাই 2 টাইমস এরকম করছি, দেখো কিছুই না, আমি এই পার্টগুলোকে যোগ করছি, p ড্যাশ প্লাস q ড্যাশ প্লাস p প্লাস q ড্যাশ, ঠিক আছে, p ড্যাশ প্লাস q ড্যাশ, এটাকে কি আছে দেখো p প্লাস p প্লাস 2q, আমি এই পার্টটাকে বেসিক্যালি 2 দিয়ে গুণ করেছি, ঠিক আছে, এই পার্টটা, এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করেছি, তাহলে এইটা হবে তো, আমি জাস্ট লেস দেন ইকুয়ালস টুটাকে তোলার জন্য, আর কিছুই না, 2 দিয়ে গুণ করেছি, লেস দেন ইকুয়ালস টু লেখো, লেস দেন লেখো, কোনো ব্যাপার না, লেস দেন লেখাটাই বেস্ট আর কি, তাই জন্য এটা করতে পারি। এইটাকে যদি 2 দিয়ে গুণ করে লিখি টোটালটাকে, তাহলে এটা লেখা যায়, দুটো পার্টকে দেখো গুণ করে আমি লিখেছি ইনইকুয়ালিটিটা, p ড্যাশ প্লাস ড্যাশ প্লাস 2 ইনটু p ড্যাশ প্লাস q ড্যাশ প্লাস p প্লাস p প্লাস 2 লিখতে পারি। তাহলে এখানে তৈরি হচ্ছে কি বলো, এইটা তৈরি হয়, আমার চোখে যা অঙ্ক বুঝি আমি তাতে এইটা দেখতে পাই, হচ্ছে আচ্ছা এটা কি হচ্ছে, এটা হচ্ছে, হুম এটাকে এটা লেখা যায় দেখো তো, হুম হ্যাঁ প্রুভ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ যেটা বলেছিলাম সেটা প্রুভ হয়ে গেছে তো, আশা করি বুঝে গেছে। হুম তাহলে যেটা উনি বলেছেন at least, so basically this is the analysis of that algorithm, তোমাদের এইটাই দেয় যে এই ধরো ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা তোমাদের পুরো টুকে দিয়ে দেবে, ঠিক আছে, পুরো একদম ইউক্লিড অ্যালগরিদম হয়তো তোমাদের মনে রাখতে হবে না, পুরো দিয়ে দিল, দিয়ে বলবে যদি ধরো আমি এরকম একটা সিনারিও প্রোভাইড করি তাহলে প্রুফ করো যে ইউক্লিডিয়ানের যে বক্তব্যটা আছে সেটা ট্রু, তোমাদের এই অঙ্কটা এতটা করে দেখালেই হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝে গেছো, তাহলে তোমরা শিখে গেলে দা, এই এতটা পার্ট ছিল হচ্ছে বেসিক্যালি ইউক্লিডিয়ান স্যার একটু অ্যালগরিদম, আগের পেজটা নিয়ে যাবেন, লিখবো। দেয়া আছে তো নোটসে, ও নোটসে করে আচ্ছা দেয়া ঠিক আছে, আছে। পুরোটাই করে দেয়া আছে, তোমাদের বেসিক্যালি অ্যালগরিদমে অত কিছু লিখতে হবে না, অ্যালগরিদমে যেগুলো আমি বলবো এর পরে কয়েকটা বক্তব্য আছে সেগুলো একটু লিখে নিও, কারণ ওগুলো নোটসে দেয়া নেই পসিবলি, এন্ড এরকমই ধরো নাও অঙ্ক করতে হবে, এরকম এত সহজ নয়, আর একটু কঠিন অঙ্ক করতে হবে ধরে রাখো পুরো থ্রু আউট দা সিলেবাস,
সেই বুঝেই আর কি প্রিপেয়ার করো নিজেদেরকে। তো এই অবধি কারোর বুঝতে আশা করি অসুবিধা নেই? তমজিৎ, রাজন্যা, স্বাগতা, কৃষ্ণেন্দু, বিকি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? হুম, চাপ স্যার। লাগছে না তো সাবজেক্টটায়? হ্যাঁ স্যার। না আপাতত তো লাগবে না। তাহলেই হবে। বিকি বলছে স্যার এই তো খুব সহজ সাবজেক্ট, আমি একা ফেলে দেবো এসে। যাই হোক, কৃষ্ণেন্দু বুঝতে পেরেছো? যাই হোক, এবার ফ্রি হচ্ছে তোমাদের অ্যানালিসিস পার্টের অ্যালগরিদম। ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের মেইনলি, তোমাদের যে কোনো বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে এইটা নিয়ে ভেজিয়েছে, এবং এরপর টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস নিয়ে তোমাদের বলতে, কারণ তোমাদের টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস অলরেডি আমার ডেটা স্ট্রাকচারে পড়ানো, আমাকে কি রিভাইজ করাতে হবে? এবার সেটা আমাকে বলো, না আমি একবার ডিরেক্টলি ধরে নেবো যে আমরা সব জানি। বলো। স্যার বলে দেখো, একটু বলে দেবেন? বলে দেবো? তা বলে দিই। হ্যাঁ স্যার। সব ভুলে গেছে আর কি, বুঝতে পেরেছি। দেখো, ফার্স্ট যে টপিকটা আসে, মানে ফার্স্ট যে বক্তব্যটা আসে, সেটা হচ্ছে তোমাদের ইনপুট আর ইনস্ট্যান্সের পার্থক্য বুঝতে হবে অ্যানালিসিস পার্টে। ঠিক আছে, সাপোজ ধরো ইনপুট কি জিনিস, আমার কাছে ধরো না একটা অ্যারে আছে, ঠিক আছে, ধরো না a1 a2 a3 এরকম করতে করতে an খানা এলিমেন্ট আছে, অসুবিধা নেই। এবার n খানা এলিমেন্টে, মানে n খানা এলিমেন্টে তুমি অ্যারে নিয়েছো। এবার ধরো আমি একবার 31 21 11 9 15 45 এরকম কিছু ভ্যালু দিয়েছি, আবার ধরো কোনো সময় ভ্যালু দিচ্ছে হচ্ছে 9 5 2 1 32, 6 এরকম কিছু একটা ভ্যালু দিয়েছি। এই যে ব্যাপারগুলো দেখছো না, এক একটা টাইমে আমি এক একটা ভ্যালু দিচ্ছি, এইগুলোকে বলা হয় হচ্ছে ইনস্ট্যান্স। দিস আর দ্য ইনস্ট্যান্সেস অফ আ প্রবলেম। ভালো করে পার্থক্যটা বোঝো, ইনস্ট্যান্সেস অফ আ প্রবলেম মানে ব্যাপারটা হচ্ছে একটা অ্যালগরিদমের ক্ষেত্রে ইনপুট মেবি n, সেটা তোমাকে জেনারেলাইজড ওয়েতে বলা হচ্ছে বা বলতে হবে। বাট যখন তুমি ওটাকে টেস্টিং বা রানিং কাঞ্চ করছো, তোমার দেখো, তুমি ধরো অন্বেষে একটা সেম অ্যালগরিদম চালাচ্ছ, সংকেত একটা সেম অ্যালগরিদম চালাচ্ছ, কৃষ্ণেন্দু একটা অ্যালগরিদম চালাচ্ছ। এবার সেখানে সবাই নিশ্চয়ই তোমরা সেম ইনপুট দেবে না, সবারই হয়তো n খানা ভ্যালু আলাদা হতে পারে, তোমার একটা সেট অফ ভ্যালু, ওর একটা সেট অফ ভ্যালু, আর একটা সেট অফ ভ্যালু। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তো আমাকে বলতে হয় ইনপুট লিস্টটা আলাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ অ্যাকচুয়ালি ইনপুট লিস্টটা আলাদা হচ্ছে না, আমরা ইনপুটটাকে সেমই রাখছি, কারণ আমরা বলছি ইন্টিজার ভ্যালু ইনপুট করছি বা ক্যারেক্টার ইনপুট করছি, দ্যাট ইজ ইনপুট, বাট আমরা ইনপুটের ইনস্ট্যান্সটাকে চেঞ্জ করছি। পার্থক্যটা বোঝাতে পারলাম ইনস্ট্যান্স আর ইনপুটের? কারণ সংকেত একটা ইনস্ট্যান্সে চালাচ্ছে, অন্বেষা একটা ইনস্ট্যান্সে, বিকি একটা ইনস্ট্যান্সে, রাজন একটা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্যান্সে তোমরা মানে চালাচ্ছ। তোমার কথা আসছে না, কেটে যাচ্ছে। Set of inputs, it's not an instance. Set of input, এটা set of input না, set of input বলে না, তোমার ডিফারেন্ট কাইন্ড অফ, মানে বলতে পারো যে যাই ইনপুট দিই না কেন, সেটা মেবি প্রত্যেকটা টাইমের রেসপেক্টে ডিফারেন্ট হতে পারে, প্রত্যেকটা হিউম্যান বিং এর রেসপেক্টে ডিফারেন্ট হতে পারে, প্রত্যেকটা মেশিনের রেসপেক্টে ডিফারেন্ট হতে পারে। সো উই আর নট ডিলিং উইথ ইনপুট, উই আর ডিলিং উইথ ইনস্ট্যান্সেস। কারণ এক একটা সময় এক এক রকম ইনপুট দিয়ে আমরা এক একটা অ্যালগরিদমকে টেস্ট করব বা চালাবো বা দেখবো, সেই জন্য আমরা বেসিক্যালি ইনস্ট্যান্সেস কে নিয়ে কাজ করছি। এর মধ্যে থেকে কোনো একটা ইনস্ট্যান্স হচ্ছে সবচেয়ে বেশি টাইম নিতে পারে, কোনো একটা ইনস্ট্যান্স সবচেয়ে কম টাইম নিতে পারে, কোনো একটা ইনস্ট্যান্স অ্যাভারেজ টাইম নিতে পারে। আই গেস এবার তোমাদের কিছু বুঝতে সুবিধা হলো। তো n is a size of problem, এখানে যে n টার কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে যে n is the size of problem or input size। তোমরা চাইলে এইগুলো একটু লিখে নিতে পারো, মেবি এগুলো নোটসে নেই কারণ এগুলো আমার মাথা রক্ত। তো আচ্ছা, এই হচ্ছে গল্প। তো এটা হচ্ছে ইনপুট আর ইনস্ট্যান্সের পার্থক্য, আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। আর এরপর যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগরিদম। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগরিদম। তো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগরিদমের মধ্যে ফার্স্ট যেটা আসে কারেক্টনেস। কারেক্টনেস মানে হচ্ছে তুমি যার জন্য প্রবলেমটাকে ডিজাইন করছো সেটাই যেন করে। তুমি বানাতে চাইলে খিচুড়ি হয়ে গেল ফ্রাইড রাইস, তাহলে তো আর হবে না সেটা, তার মানে তোমার প্রসিডিউরে নিশ্চয়ই ভুল আছে। তো
আমাকে কারেক্ট অ্যাপ্রোচ নিয়ে ভাবতে হবে। ডেফিনেটলি ফাইনাইটনেস। ফাইনাইটনেস মানে হচ্ছে যে আমি যা ইনপুট নেব বা অ্যালগরিদমটা যেরকম ভাবে কাজ করছে বা যতক্ষণ ধরে অ্যালগরিদম ইনফাইনাইট টাইম ধরে কাজ করলে সেটা প্রপার ভালো অ্যালগরিদম নয় বা সেটা অ্যালগরিদমই নয়। যে কোনো একটা যদি প্রোগ্রাম ইনফাইনাইট টাইম ধরে চলে, ইনফাইনাইট স্পেস নিয়ে যাচ্ছে, ইনফাইনাইট টাইম নিয়ে যাচ্ছে, সেটা কখনোই না অ্যালগরিদমই নয়, সেটা ডেফিনেটলি কোনো একটা ভুল প্রসেস। তারপরে সে ডেফিনিটনেস বলে একটা বক্তব্য আসে। ডেফিনিটনেস মানে হচ্ছে তুমি যে কাজটাকে করতে চাইছো সেই কাজটা যে ডিজায়ার্ড ইনপুট আছে, মানে যে ইনপুট আছে এবং তার রেসপেক্টে কিছু ডিজায়ার্ড আউটপুট আছে, সেই ডিজায়ার্ড আউটপুটটাই আমার কাছে আসছে, ঠিক আছে? তো ওটাকে ডেফিনিটনেস অনেকে বলে। দেন ডেফিনেটলি একটা পয়েন্ট থাকবে ইনপুটস। ইনপুটস মানে হচ্ছে মে অর মে হ্যাভ ইনপুট। অনেক সময় হতেই পারে এরকম অনেক অ্যালগরিদম হতে পারে যার কোনো ইনপুট লাগে না, অলরেডি তুমি কিছু প্রিডিফাইন্ড ভ্যালুজ নিয়ে কাজ করছো বা কিছু একটা মানে কোনো একটা সেট অফ ভ্যালুজ ওর কাছে দেয়া আছে সেই হিসাবে। তো মে কোনো হয়তো এরকম অনেক সময় হতে পারে যে কোনো অ্যালগরিদম আছে যার কোনো ইনপুট লাগে না। অ্যান্ড আউটপুট ডেফিনেটলি সেটা একটা শুড প্রডিউস অ্যাট লিস্ট ওয়ান আউটপুট। যে কোনো অ্যালগরিদম শুড প্রডিউস অ্যাট লিস্ট ওয়ান আউটপুট। তো সেটা মাথায় রাখতে হবে। তো ইনপুটস এন্ড আউটপুটস আমার একটা এস দেওয়া উচিত, কারণ মোর দ্যান ওয়ান আউটপুটও হতে পারে। তো এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ অ্যালগরিদম। এবার তোমাদের একটা কোয়েশ্চেন আমি থ্রো করতে চাই, সেটা হচ্ছে তোমরা আমার একটা অ্যালগরিদমের নাম বলো যেটা ডেফিনেটলি আ ভেরি গুড অ্যালগরিদম বাট ইট রান অন ইনফাইনাইট টাইম। মানে খুবই ভালো অ্যালগরিদম, ওটা ছাড়া আমরা আজকে বাঁচতে পারি না, বাট ওটা ইনফাইনাইট টাইমই রান করে। বলো দেখি। হ্যালো স্যার ডেইলি লাইফে ইউজ হয়? ডেইলি লাইফ ইউজ হয়, এখনো ইউজ করছে। মোবাইলের যে আমরা মোবাইল লক ওপেন করার পর যেটা ইউজ হচ্ছে? মোবাইল লক ওপেন করার জন্য তো কিছু ইউজ হয় না, ওটা না না, থাকে লক ওপেন করার পর যে আমরা অ্যাপ গুলোকে এটা কি সিলেক্ট করছি তারপর আবার অ্যাপ গুলো কার ওপর ইনস্টলড? মোবাইলেই ইউজ হচ্ছে এরকম ব্যাপার না, মোবাইলেও ইউজ হতে পারে, ডেস্কটপ। আরে অপারেটিং সিস্টেম, ওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ হ্যাঁ অনন্তকাল ধরে চলছে। কোনো সময় তোমাকে বলে আমি কাজ করব না, আমার কাজ করার আর ক্ষমতা নেই, শেষ হয়ে গেছি, আমার এন এর ভ্যালুটা রিসেট করো, এরকম কিছু বলে কখনো? বলে না। না তুমি যখনই অন করতেছো, তুমি যখন ফোন অন আছে, ফোন কল আসছে, বলে না আমার এখন ভ্যালু নেই, আমি এখন কল করতে দেবো না, এরকম কখনো বলে? সো ডেফিনেটলি দেয়ার ইজ সাম এক্সেপশনস, যে এরকম মানে ডেফিনেটলি একটাই এক্সাম্পল হয় ইনফাইনাইট টাইম অ্যালগরিদম, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তো সেটা মাথায় রেখো। তো এরপর যেটা থাকে অ্যানালিসিস অফ অ্যালগরিদম, মানে তোমাদের আমি ডা হিসাবে পড়াচ্ছি আর কি। তো অ্যানালিসিস পার্টটার মধ্যে কি পড়ে দেখো সেটা বলি। অ্যানালিসিস অফ অ্যালগরিদম, তো অ্যানালিসিস অফ অ্যালগরিদমের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে হাউ মাচ রিসোর্স অ্যান অ্যালগরিদম ইউজেস। লিখেই দিচ্ছি, তোমরা মনে রাখতে পারবে। হাউ মাচ রিসোর্স অ্যান অ্যালগরিদম ইউজেস। তো রিসোর্স মানে ব্যাপারটা হচ্ছে টাইম and space. We are less interested with space complexity, but we are most interested with time complexity in that time, কারণ আমাদের এই মুহূর্তে সিলেবাসে তাই আছে। তো ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে রানিং টাইম মানে কি, ঠিক আছে? তো রানিং টাইম মানে হচ্ছে হাউ মাচ primitive steps the program takes to perform এটা। এবার প্রিমিটিভ স্টেপস এর কথা আন্ডারলাইন করি। প্রিমিটিভ স্টেপস মানে হচ্ছে দ্য মাইনর পার্ট ক্যান বি ইগনোরড। প্রিমিটিভ মানে হচ্ছে ধরো যে কোনো লুপ, কম্প্যারিজন, এই পার্ট গুলোকে বলা হচ্ছে মেইনলি। লুপটাকে বলা হয় প্রিমিটিভ স্টেপ, মানে লুপের উপর ডিপেন্ড করে কতক্ষণ ধরে ও ঘুরবে না ঘুরবে না, খাবে কি খাবে না, এই ব্যাপারটা, ঠিক আছে? তো লুপ, কম্প্যারিজন এগুলোকে প্রিমিটিভ স্টেপ ধরা হয়, মাথায় থাকবে। বাদ বাকি যে ধরো একটা প্রিন্ট এফ করেছো, এটা স্ক্যান এফ করেছো, এটা ইকুয়ালস টু এ ইকুয়ালস টু বি লিখেছে, এগুলো নন প্রিমিটিভ স্টেপস। ইউ ক্যান ইগনোর দেম হোয়েন ইউ আর অ্যানালিসিস এন্ড অ্যালগরিদম, ওকে? কারণ ওগুলো একটা কনস্ট্যান্ট টাইম that makes no harm to a huge harm to a time complexity of algorithm, okay? তো যেটা বক্তব্য, এরপর যে তিনটে বক্তব্য লেখাচ্ছি
সেটা দেখো, কারণ আমরা মুভিং টু দ্য টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস, আশা করি তোমাদের টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস মনে আছে, এটা অ্যালগরিদম কত টাইম নেয়, বাট সেটা রেসপেক্টিভ একটা বক্তব্য বলছি। পিটাকে ধরো বলছি আমি প্রবলেম, পি অফ এন ডিনোটস হচ্ছে ডিনোটস all instances for input size n, এই দুটো জায়গায় কোনো অসুবিধা? আর এ বলে ধরো একটা অ্যালগরিদম বলছি, আর কোনো চাপ নেই তো এতটাই? না স্যার। শিওর? যদি না থাকে তাহলে আমি পরের বক্তব্যে যাচ্ছি। ওয়ান সেকেন্ড। হ্যাঁ, ব্যাচে আছি, পরে কথা বলবো। ওকে, আচ্ছা, এবার একটা যেটা বলি, আচ্ছা, টাইম কমপ্লেক্সিটিকে জেনারেলি টি অফ এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর স্পেস কমপ্লেক্সিটিকে এস অফ এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো টাইম কমপ্লেক্সিটিকে আমরা দু তিন রকম ভাবে ভাবি, মানে টাইম কমপ্লেক্সিটি তিন ধরনের হতে পারে: ওয়ার্স্ট কেস, অ্যাভারেজ কেস এন্ড বেস্ট কেস। তো সেটাকে লিখতে হয় কিভাবে দেখো বাবা, মানে আমি হ্যাশটা দিলাম জাস্ট একটা ইয়ে হিসাবে, বুলেটিন হিসাবে, তোমরা অন্য কিছু দিতে পারো। টি এ ডাব্লিউ অন এন, এই লেখাটা আমি পড়ে দেখাচ্ছি কি বোঝাচ্ছে দেখো। টাইম complexity of algorithm A in worst case on input size n, w টা ছোট হাতের, ঠিক আছে? বোঝাতে পারলাম না? হ্যালো? বুঝেছি স্যার। worst case হ্যাঁ স্যার value বুঝেছি। for the input size n of algo A, এটাকে দেখো তো এই জিনিসটা আমি লিখতে পারি কিনা, ম্যাক্সিমাম অফ ইনস্ট্যান্স, আই হচ্ছে একটা ইনস্ট্যান্সেস বিলংস টু পি এন টি এ অফ আই, সরি, এই লাইনটা কি বোঝাচ্ছে কেউ বলবে? সরি, এইটুকু জিনিস কি বোঝাচ্ছে? রাজন না, এইটুকু কি বোঝাচ্ছে বলো দেখি? কই গো, কেউ কিছু বলো না কেন? হ্যালো? স্যার আইটা কি ইনস্ট্যান্সের জন্য ইউজ করেছো? হ্যাঁ, এক একটা ইনস্ট্যান্স, প্রত্যেকটা ইনস্ট্যান্সকে চেক করবে। টাইম ওর্স কেস মানে কি? ওর্স কেস মানে কি? ওর্স কেস মানে হচ্ছে যে ইনস্ট্যান্সে আমার সবচেয়ে বেশি টাইম লাগবে সেটাকেই তো ওর্স কেস বলবো, ঠিক কি না? হ্যাঁ। আমার তো ইনপুটের সব আই পি এন টা হচ্ছে ডিনোটস অল দ্য ইনস্ট্যান্সেস ফর ইনপুট সাইজ অফ এন, রাইট? এটা বোঝাচ্ছে। তাহলে এই সব কটা ইনস্ট্যান্সের জন্য যে ইনস্ট্যান্সটাই সবচেয়ে বেশি টাইম লেগেছে সেটাই হচ্ছে আমার ওর্স কেস কমপ্লেক্সিটি হবে, তাই তো? তাহলে আমি কি বললাম, ম্যাক্স আইটা হচ্ছে এক একটা ইনস্ট্যান্স বিলংস টু পি এন, তো তো সেটা রান করতে যেটা লাগছে, তাহলে আমি এটাকে আমি কি বলবো, রানিং টাইম of an algo A for instance I, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এটাকে লেখা যায় টাইম কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম A in best case on input size n, কি লিখবো এটা, মিন লিখবো তো? কি হে বলো গো? হ্যাঁ। এটা তাহলে বেস্ট কেস হবে তো? হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে, স্যার এটা একবার বলবেন একটু? এটা ম্যাক্সিমাম যাই জন্য কোনটা বলবি, বেস্ট কেস সেটটা? হ্যাঁ ওর্স্ট কেস? বেস্ট কেসে, ওর্স্ট কেসে যদি ম্যাক্সিমামটা লাগে তাহলে বেস্ট কেস কি হবে? সবচেয়ে কম যেটা টাইম লাগবে সেটাই তো বেস্ট। তুমি এটা শর্ট, তুমি কিছু খাচ্ছ, ধরো আমি তোমাকে বলছি একটা সহজ এক্সাম্পল নাও। ধরো তোমাদের সবাইকে
মাটন খেতে দেওয়া হয়েছে, ঠিক আছে, মাটনের বোল বসিয়ে খেতে দেওয়া হয়েছে, 5টা বোল বসিয়ে, ঠিক আছে, 5টা ডিফারেন্ট প্রিপারেশন আর সেম, মানে সেম প্রিপারেশন কিন্তু মাটনের কোয়ালিটি ডিপেন্ড করছে, ঠিক আছে। তো তোমাকে বলতে হবে যে কোন দোকানের মাটনটা সবচেয়ে ভালো, ইরেসপেক্টিভ অফ টেস্ট, কারণ সবটাই একভাবে রান্না করা হয়েছে, কিন্তু কিছু মাটন ধরে নাও একটু কম সেদ্ধ বা একটুখানি তোমার টেন্ডারনেসটা কম রয়েছে, কোনোটা টেন্ডারনেস বেশি রয়েছে, কোনোটা খুব সফট, এরকম ভাবে রয়েছে। তাহলে তুমি যেটা খুব সফট সেটা তুমি খুব তাড়াতাড়ি খাবে, আর যেটা খুব হার্ড সেটা সবচেয়ে বেশি টাইম নিয়ে খাবে। যেটা সবচেয়ে বেশি টাইম নিয়ে খেয়েছো সেই দোকানের মাংসটা সবচেয়ে খারাপ, আর যেটা তুমি খুব হ্যাঁ তাড়াতাড়ি খেয়েছো সেই মাংসটা নিশ্চয়ই সবচেয়ে ভালো, রাইট? হ্যাঁ বোঝাতে পারলাম? হ্যাঁ বুঝেছি। বাট এইভাবে কোনোদিনও কিন্তু টাইম কমপ্লেক্সিটি ভেবো না, মানে নর্মাল ভাবো যে এরকম অনেক ইনস্ট্যান্সেস আছে যে ইনস্ট্যান্সে সবচেয়ে বেশি টাইম লাগছে, দ্যাট উইল লিড টু দ্য ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি, যেটা সবচেয়ে কম টাইম লাগছে সেটা হচ্ছে বেস্ট কেস কমপ্লেক্সিটি। বাট আই নিড টু নো যে অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটিটা আমি কি করে বার করবো, বলো দেখি। সবচেয়ে কঠিন এইটাই হয়, ঠিক আছে, অ্যাভারেজ কেসটা বার করা। টাইম কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদমে অন অ্যাভারেজ কেস ইনপুট এন। তো মনে রাখো, কোনো অ্যালগরিদমের যদি আমাকে অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটি অ্যানালিসিস করতে হয়, ডেফিনেটলি আমাকে একটা প্রবাবিলিটি ফ্যাক্টর ইনক্লুড করতে হয়। কি বললাম? একটা প্রবাবিলিটি ফ্যাক্টর আমাকে ইনক্লুড করতে হয়। কেন? দেখো, তোমার ওই ইনস্ট্যান্সটা, যে ইনস্ট্যান্সটাই তুমি অ্যাভারেজ, মানে একটা মিনিমাম টাইম বা ম্যাক্সিমাম আর মিনিমামের থেকে কম টাইম পাচ্ছ, সেই ইনস্ট্যান্সটার অকার করার একটা প্রবাবিলিটি আছে ডেফিনেটলি। আদৌ ইনস্ট্যান্সটা অকার করছে কিনা, বা ওই ইনস্ট্যান্সটা অকার করলে তবে গিয়ে কম টাইমটা লাগবে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। তাহলে মনে রাখবে যে আমাকে যে যখনই অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটি, ধরে নাও জিবি, যখনই আমি অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটি ক্যালকুলেট করব, তখনই আমাকে একটা প্রবাবিলিটি ফ্যাক্টর ইন্ট্রোডিউস করে কাজ করতে হবে। এন্ড দ্যাট, এবং সেটা এরকম ভাবে লিখতে হবে, সামেশন অফ i বিলংস টু pn, pi of i into t of a on i। বেসিক্যালি এইটা মানে হচ্ছে, আমি যে যে কেসগুলোতে অ্যাভারেজ ভ্যালু হয়েছে বা মিনিমাম বা ম্যাক্স লাগেনি, সেই সবার একটা সামেশন ভ্যালু, এবং সেই ইনস্ট্যান্স গুলোকে সলভ করতে, মানে সেই 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 মানে সরি ভুল বললাম, আরেকবার বলছি, যে যে ইনস্ট্যান্স গুলোতে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু লাগেনি, সেই ইনস্ট্যান্স গুলো কতভাবে অকার করেছে কি অকার করেনি তার একটা প্রবাবিলিটি সামেশন, এন্ড মাল্টিপ্লাইড উইথ ওই ইনস্ট্যান্স গুলোকে সলভ করতে আমার কত টাইম লাগছে, যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটি। ক্লিয়ার? মানে এটা এখন টেকেন ফর গ্রান্টেড করে নাও, তা আলটিমেটলি পরে গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে যাবে যে এটাই হয়। তা পাই অফ আইটা কি জিনিস? probability of the instance I to occur। ঠিক আছে? ক্লিয়ার এতদূর? হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। সবাই বুঝে গেছো? হুম। অসুবিধা নেই এতদূর। তোমরা চাইলে এই পার্টটা লিখে নিতে পারো, বা যদি লিখে নিয়ে থাকো তো ভেরি গুড, কারণ এই পার্টটা সম্ভবত নোটসে লেখা নেই এইভাবে, ঠিক আছে? নোটসে বলো অন্যরকম ভাবে লেখা রয়েছে, এরকম বেস্ট কেস ওয়ার্স্ট কেস এটাকে আলাদা করে লেখা নেই আই গেস। তো তোমরা চাইলে এটা লিখে নিতে পারো। এখানে অ্যানালিসিস পার্টটা দিয়ে ডিরেক্টলি মানে অঙ্ক করে দেওয়া আছে নোটসে, মেনলি মোস্ট অফ দ্য কেসেস এর ক্ষেত্রে। আচ্ছা, এবার অ্যানালিসিস এর পার্টে দুটো বক্তব্যে আসি। সেটা হচ্ছে, প্রথম বক্তব্য হচ্ছে এরকম যে যখনই আমরা অ্যালগরিদমের অ্যানালিসিস করি, সেখানে বিভিন্ন ধরনের অ্যানালিসিস করা যায়। যেমন ধরো অ্যামোটাইজ অ্যানালিসিস, অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস, ডিটেইলড অ্যানালিসিস, এবং এই প্রত্যেকটা অ্যানালিসিস ইন্টাররিলেটেড টু ইচ আদার। কারণ বেসিক্যালি ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে ডিটেইলড অ্যানালিসিস। ডিটেইলড অ্যানালিসিসে কিছু লিমিটেশন আছে, তার জন্য আমাদের অ্যাসিম্পটোটিক অ্যানালিসিসে গেছি। অ্যাসিম্পটোটিক অ্যানালিসিসের লিমিটেশন না, অ্যাসিম্পটোটিক অ্যানালিসিসে কিছু কনস্ট্রেন্ট আমাদের মেনটেন করতে হয়। and for a better approach or output centric algorithm গুলোর জন্য, বা কোন রকম ধরো
পোটেনশিয়ালিটি মেজার করার জন্য বা অ্যাকাউন্টিং মেজার করার জন্য আমাদের আরেক ধরনের অ্যানালিসিস আছে, সেটা হচ্ছে অ্যামোর্টাইজ অ্যানালিসিস। উইল লার্ন অ্যামোর্টাইজ অ্যানালিসিস সাম টাইম লেটার, কারণ এখন শেখালে বুঝতে পারবে না। অ্যামোর্টাইজ অ্যানালিসিসটা আমরা কিছু ভাবে পরে পড়বো, কারণ সেম কিছু প্রবলেম তোমাদের আমি শিখিয়ে দেবো হাউ টু অ্যানালাইসিস ইন অ্যামোর্টাইজ কমপ্লেক্সিটি। অ্যামোর্টাইজ কমপ্লেক্সিটিতে আমরা পরে আসবো, কারণ ওটা হচ্ছে আমরা যদি কোনো নানান রকম সিনারিও ধরে নিই, যদি এইরকম সিনারিও হয়, এরকম না হয়, যেখানে অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস একটা ওভারঅল বাউন্ড দিয়ে দেবে, সেই ওভারঅল বাউন্ডটা চাই না আমরা, একটা জেনারেলাইজ মানে ধরো একটা স্পেসিফিক বাউন্ড চাই, তখন গিয়ে আসে হচ্ছে অ্যামোর্টাইজ অ্যানালিসিস এর কনসেপ্টটা। যাই হোক, তো কেন ডিটেল অ্যানালিসিস ইজ নট আ গুড analysis technique for a large case complexity analysis or large scale algorithm, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো ফার্স্ট ইউ নিড টু নো, ধরো আমি যদি লিখি অ্যালগরিদম, আমি এগুলো তোমাদের আগেও করিয়েছিলাম, তো আশা করি তোমরা পারবে। আমি সেটাই আবার করাচ্ছি। s equals to 0 for I equals to 1 to n 2 s equals to s plus t of I return s। এইটা যদি তোমাকে অ্যানালিসিস করতে বলে এই কোডটা, তাহলে তোমার রানিং টাইম, বেসিক্যালি ডিটেইলড অ্যানালিসিস মানে হচ্ছে কোনো একটা কোডের আমি রানিং টাইমটা বার করছি। স্যার এন এর পরে ওটা কি লিখেছো? ডু। ও আচ্ছা। এই স্টাইলাসে লেখা খুব একটা ভদ্র হয় না, এরকম ঘেটে ঘেটে যায় মাঝে মাঝে। দাঁড়াও, লিখে দিচ্ছি ভদ্র করে। ঠিক আছে, তো সংকেত পারবে নাকি এটা করতে? বা রাজন্না মনে আছে কি হয়? বেশ, এইটা একবার এক্সিকিউট করতে তাই 1, এই লাইনটা কভার হবে n n n এটা plus একবার 1 n plus 1, আচ্ছা ওইটা ভিতরেরটা এইটা কভার হবে n, n n বার হবে লাইনটা 1, একটা তাহলে কত হবে 2n plus 3, তাই তো? তাহলে রানিং টাইম কত? 2n plus 3, রাইট? আচ্ছা, 2 নম্বর অ্যালগরিদম অ্যাড। আমি এগুলো করিয়েছিলাম তোমাদের আগে, কখনো ডেটা স্ট্রাকচার আমি ভেবেছিলাম করিয়ে দিই, তাই করিয়ে দিয়েছিলাম। এগুলো মেইনলি এইখানেই তোমাদের জিজ্ঞেস করবে, তার আগে করবে না। for I equals to 1 to m do, for j equals to 1 to n do c of I comma j equals to a of I comma j plus b of I comma j। এটার কত হবে রানিং টাইম কমপ্লেক্সিটি? এটা কত হবে m plus 1, তাই তো? এটা কত হবে m into n plus 1, আর এটা কত হবে mn, তাই তো? হ্যালো, তাহলে সব কটাকে যোগ করলে 2mn plus m plus 1 এরকম কিছু আসে। দেখো, বুঝতে পারলে না পারলে না? হ্যালো মাই ডিয়ার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বুঝতে কি পারলে? হ্যাঁ আচ্ছা, তাহলে এরকম ডিটেইল অ্যানালিসিস আমরা করতে পারি। মনে আছে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, যেটা দিয়ে তোমাদের বলেছিলাম যে অ্যাসিম্পটোটিক অ্যানালিসিসে আমাদের যেতে হয়, ডিটেইল অ্যানালিসিস করা আর পসিবল হয় না, এরকম কিছু মনে আছে কিছু সেই এক্সাম্পলের কথা? এক্সাম্পলটা আর মনে পড়ছে না এখন, বলেছিলে তো? হ্যাঁ সেই সময় বলেছিলাম একটা বলেছিলে। জিনিস। আচ্ছা, যাই হোক, আর আরেকটা জিনিস বলো তোমরা একটুখানি, একটু তোমরা টাইম কমপ্লেক্সিটির অ্যাসিম্পটোটিক অ্যানালিসিসটা আমি ঢুকছি, তার আগে ওই যেটা অ্যালগরিদম ইন্ট্রো টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড অ্যানালিসিস যেটা রয়েছে, সেখানে গিয়ে দেখো আমি একটা পয়েন্ট লিখেছি ফার্স্ট পেজে, এফিশিয়েন্সি অফ অ্যালগরিদম। ওই জায়গাটা কি তোমাদের মনে আছে? দেখে নাও।
স্যার কোন পেজে? ফার্স্ট পেজেতেই আছে। পেলে? হ্যাঁ 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 স্যার মনে আছে। ওই যে ফার্স্ট আমি তাও একবার যারা নতুন তাদের জন্য বলি, ফর i equals 0 i less than n i plus plus, for i equals to 1 i less than equals to n i plus plus, এই দেখো দুটো লুপই n টাইমস ঘুরবে, রাইট? তো যখনই আমরা এফিসিয়েন্সি অফ অ্যালগরিদম বলি তখন হচ্ছে f অফ n দিয়ে মেজার করি, তাহলে f অফ n ইকুয়ালস টু n। যদি ওইখানে i ইকুয়ালস টু i প্লাস 2 করে দিই তাহলে কি হবে? এফিসিয়েন্সি n বাই 2, মানে লুপটা ইটারেট করছে n বাই 2, কিন্তু আমরা এফিসিয়েন্সি যখন লিখবো তখন n ই লিখবো, কারণ কি বলেছিলাম যে কনস্ট্যান্ট লেখা যায় না এফিসিয়েন্সিতে, তাই তো? মনে আছে তো? হ্যালো, ছোটবেলায় স্যার। সেই ছোটবেলায় তোমরা যখন ছোট ছিলে। যাই হোক, আর পরের লগারিদমিক লুপটার প্রুফটা কি করে দেখাতে হবে আমি সবাইকে জিজ্ঞেস করছি। যদি কারোর মনে হয় করে দেখানোর দরকার আছে তাহলে আমি করে দেখিয়ে দেবো, আর যদি মনে করো না স্যার পারবো বুঝে যেতে বা বুঝে মনে আছে, তাহলে আমি আর করে দেখাবো না। বলো সেটা। স্যার কোন প্রুফটা? লগারিদমিক লুপের, মানে যেটা হচ্ছে লগ এন টাইপ লুপ, কি করে বুঝবো? মাল্টিপ্লাই লুপ আর ডিভাইড লুপ, মানে ধরো এরকম একটা লুপ আছে, for I equals to 1 I less than equals to n I plus plus, sorry, I equals to I into 2, ধরো কিছু লুপ বডি আছে লেখা এখানে স্টেটমেন্ট, or এরকম কিছু আছে for I equals to n I greater than equals to 1 I equals to I by 2, কিছু স্টেটমেন্ট আছে। এই লুপগুলোর ইটারেশন কত বা এফিসিয়েন্সি, যদি কোনো একটা অ্যালগরিদম এরকম লুপ ইউজ হয় তাহলে এফিসিয়েন্সি কত হবে না হবে, মনে আছে? এই মনে মনে হচ্ছে আমার। কি গো সবাই সব চুপ করে গেলে কেন গো? একটু স্যার একবার একটু ওইটা একটু বলে দিন। বলে দেবো? হ্যাঁ স্যার। আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা তমজিৎ বুঝছো যেসব পড়াচ্ছি? স্বাগতা? বাহ, সব বুঝে গেছে। তাহলে সেটা দেখো, তাহলে আমাকে বলো এইটাই দেখো, আগে যে দুটো লুপ তোমাদের ওই নোটস এ লেখা ছিল সেটা নয় তোমরা দেখেই বুঝে গেছিলে, পর i equals to 1 i less than equals to n বা i equals to 0 i less than n, এই যে ব্যাপারটা আছে এটা তোমরা দেখেই বুঝে গেছিলে যে ভেতরের লুপটা ইটারেট করবে n টাইমস, তো আমরা বলতে পারি যে n এফিসিয়েন্সি n, রাইট? আর রানিং টাইম বলতে পারি n প্লাস 1, হ্যাঁ কি না? সেটা বলো, বুঝেছিলে আগেরটায়? তো আমার কথা হচ্ছে এখানে দেখো তো বুঝতে পারছো কিনা, ওরকম কিছু দেখো বুঝতে পারবে না। তো আমি এখানে n এর ভ্যালু 10 ধরলাম, n এর ভ্যালু 10 ধরলে ইটারেশনটা কত আসে বলো দেখি? কেন এটা n এর ভ্যালু 10 ধরলে ইটারেট করবে না? কত করবে? 1 2 4 8, এই চারটে ভ্যালুর জন্য ইটারেশন করবে 4 বার। এখানে ভ্যালু 10 দেখো, তাহলে 10 5 2 1 এর জন্য ইটারেট করবে 4 বার করছে, রাইট? দুটো লুপ। n এর ভ্যালু 20 করে দেখো, এটা 5 হবে, 8 দুগুণে 16, এটা তখন আসবে হচ্ছে 20 10 5 2 1, রাইট? n এর ভ্যালু 30 করে দেখো, এটা 5ই থাকবে, প্রত্যেকটা রেসপেক্টে লিখে যাচ্ছি। এখানেও তাই, যে হবে কি বলো, 30 15 7 3 1, তাই তো, হ্যাঁ কি না? n এর ভ্যালু 40 করে দেখো, এটা 6 হবে। একটা চোখে, মানে চোখের যদি ভোঁদর থাকে তাহলে একটা জিনিস দেখতে পাবে, a drastic increment of the drastic increment of value n just gives a one time iterate mode, মানে ব্যাপারটা হচ্ছে তুমি দেখো এখানে 10 10 করে বাড়ছে, এখানে ম্যাক্সিমাম একটা একটা করে ইটারেশন বাড়ছে। তো একটা তো লজিক এখান থেকে সবাই ভাবতেই পারো যে ইটস নট আ, মানে রিলেশন বিটুইন ইটারেশন এন্ড n ইজ নট আ পলিনোমিয়াল রিটারেশন, এটা এক্সপোনেনশিয়াল একটা রিলেশন পাবো। তো সেটাই এরকম ভাবে দেখো আমি লিখতে পাই কিনা, 2 টু দি পাওয়ার ইটারেশন ইজ গ্রেটার দেন n, ধর আমি এটার জন্য লিখেছি, আর এটার জন্য আমি সেমটাই লিখছি, খালি একটু উল্টে লিখছি, n বাই 2 টু দি পাওয়ার ইটারেশন ইজ লেস দেন 1, দেখো প্রুফ হয় কিনা। n এর ভ্যালু 10 নাও, 2 টু দি পাওয়ার 4 ইজ 16, 16 অলওয়েজ গ্রেটার দেন n হয়। আর এই লাইনটা থেকে এই লাইনটায় আসা যায়, হয়তো সেটা তোমরা বোঝো, বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। সবার দ্বারা মাথায় ঢুকেছে তো?
তো ব্যাপারটা হচ্ছে এরকম কিছু একটা পেয়েছি, কিন্তু দেখো আমাকে ইটারেশনটা ইকুয়ালস টু টার্মস অফ এন এ আনতে হবে, তবে গিয়ে আমি এফিসিয়েন্সি অফ অ্যালগরিদমটা বলতে পারবো। সেক্ষেত্রে দেখো তাহলে আমি কি করছি, ফর দ্য সিম্পলিসিটি অফ ক্যালকুলেশন আই ডু আ অ্যাপ্রক্সিমেশন। আমি 2 টু দি পাওয়ার ইটারেশন ইকুয়ালস টু n ধরলাম। ইটারেশনটাকে যদি নিচে নামাতে হয় তাহলে লগ করতে হয়, আশা করি সেটা বোঝো সবাই। তো লগ যদি করি তাহলে আমি লগ টু বেস টু যদি ফোর্থ সাইডে নিই তাহলে বেসিক্যালি হচ্ছে ইটারেশন ডট মানে ইনটু লগ টু বেস টু লগ এন বেস টু, তাহলে কি পড়ে থাকে, ইটারেশন ইকুয়ালস টু তোমার লগ এন বেস টু পড়ে থাকছে, রাইট? কিন্তু দেখো একটু আগে আমি একটা অ্যাপ্রক্সিমেশন করেছিলাম এই জায়গাটায়, এই যে এটাকে এখানে নিয়ে এসেছিলাম। তো বেসিক্যালি উই হ্যাভ আ কি বলে এটাকে অপারেটর, একটা সিলিং অপারেটর বলে জিনিস আছে, এটা ফ্লোর অপারেটর বলে জিনিস আছে। ধরো এখানে 2.3 দিলে এটা 2 হয়ে যাবে, এটা 2.3 দিলে এটা 3 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমি কোনটা লাগাবো, কোনটা লাগাবো গো? সিলিংটা লাগাবো। তাহলে আমি বলতে পারি ফাংশন অফ n মানে এফিসিয়েন্সি অফ অ্যান অ্যালগরিদম ইজ সিলিং অফ লগ n। দেখো আমাদের যখনই এরকম কিছু এফিসিয়েন্সি লিখতে হয় তখন ইউ can't write the basis. Why we can't write the basis? বেসিক্যালি ভেবে দেখো এখানে যদি আমি 3 নিতাম তাহলে এটা 3 টু দি পাওয়ার ইটারেশন গ্রেটার দেন n হতো সম্পর্কটা, রিলেশনটা। এখানেও তাই, যদি এখানে i বাই 3 করতাম তাহলে n বাই 3 টু দি পাওয়ার ইটারেশন লেস দেন 1 হতো, তাই তো? 4 নিলে 4 টু দি পাওয়ার ইটারেশন আসতো, তাই জন্য আমি লগ টু বেস টুটা নিয়েছিলাম। তো ডোন্ট রাইট লগ টু ওভার দেয়ার, কারণ তুমি জেনারেলাইজ করছো যে যদি তুমি কখনোই লগারিদমিক লুপ পাও দেন তুমি সবসময় বলতে পারবে যে এটা সিলিং অফ লগ এন, মানে লগারিদমিক লুপ মিন্স ইন মাল্টিপ্লাই আর ডিভাইড টাইপ লুপ হলে তুমি বলতে পারো ওটা ইটারেট করবে লগ এন টাইমস, আর জীবনে কোনোদিন তোমাদের দেখতে হবে না। তো সেইটার জন্যই হচ্ছে আমি বেস টুটা লিখলাম না, ঠিক আছে, জেনারেলাইজ করার জন্য। তো এইটা আশা করি বুঝতে পেরেছো। নেস্টেড লুপ গুলো আশা করি বোঝোই তোমরা। যদি একটা ধরো ডিপেন্ডেন্ট কোয়াড্রেটিক, একটা i equals to 1 to i less than n i plus plus, আর ভেতরে ধরো একটা j equals to 1 j less than equals to n j equals to j into 2, তাহলে এই লুপটা n log n টাইমস ঘুরবে, বুঝতেই পারছো, ভেতরেরটা log n আর বাইরেরটা n, তাহলে টোটাল এফিসিয়েন্সি ইজ n log n। আর সেরকম ভাবে যদি ধরো দুটো n n এর থাকে তাহলে বলতেই পারি n স্কয়ার for i equals to 1 i less than equals to n i plus plus or j equals to 1 j less than equals to n j plus plus, তাহলে এটা ঘুরবে কত, এফিসিয়েন্সি কত n স্কয়ার। যদি রানিং টাইম বলতাম তাহলে n plus 1 into n plus 1, যেটা একটু আগেই করে দেখিয়ে দিয়েছি তোমাদের, সেরকম ভাবেই হতো। তো এইভাবে আর কি বেসিক্যালি আমরা ক্যালকুলেশন করি ডিটেল অ্যানালিসিস এর জন্য এফিসিয়েন্সি অফ অ্যালগরিদম গুলো বা এফিসিয়েন্সি অফ লুপ গুলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিটেলড অ্যানালিসিস এর একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে সেটা হচ্ছে, সাপোজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম, আমি কোয়েশ্চেনটা তমজিৎকে করছি কারণ তমজিৎ এই জায়গাটা মিস করেছিল ডেটা স্ট্রাকচারে, তুমি বুঝতে পারছো কিনা আমি বলছি। ধরো তোমাকে এটা বললো একটা অ্যালগরিদম আছে A1 বলে, যেটা TA1 on W মানে ওর্স কেস অন ইনপুট সাইন্স n, তোমাকে বলেছে 2 to the power 16 n টাইম নেয়। A2, আমি এই এক্সাম্পলটাই তোমাদের ছোটবেলায় দেখিয়েছিলাম, অন W n দিয়ে এটাকে নেয় হচ্ছে n স্কয়ার। তোমাকে বললো হুইচ ইজ বেটার, কোন অ্যালগরিদমটা বেটার তোমাকে বার করতে বললো, বলো দেখি কোনটা বেটার। অন্বেষাও বলতে পারো। ফার্স্ট এডটা বেটার বলে দিলে, তুমি কি করে বুঝলে বাবা বেটার? ফার্স্ট এডটা তো কোনো মতে বেটার চোখে দেখেই মনে হচ্ছে না, কারণ একটা এক্সপোনেনশিয়াল টাইমের একটা কোএফিসিয়েন্ট জুড়ে দিয়েছে লিনিয়ার টাইমের সাথে। তো ব্যাপারটা হচ্ছে এটা এত বড় কোএফিসিয়েন্ট, ভাবো তাহলে এন এর ভ্যালু একটা বিশাল বড় হয়ে গেলে তো ওটা খারাপ লাগবে। তুমি বলবে দাদা তাহলে সেকেন্ড এডটা, যদি ওটা কোয়াড্রেটিক টাইম, কি করে বুঝবো? তাহলে বুঝবো কি করে একটা এরকম লিনিয়ার টাইম রয়েছে আর একটা কোয়াড্রেটিক টাইমে রয়েছে, আমি বুঝবো কি করে? আমাকে তাহলে দুটোকে সেম প্যারামিটারে নিয়ে আসতে হবে, তবে গিয়ে তো তুমি ডিসাইড করতে পারবে যে আমি এটা পরে মানে সেম প্যারামিটারে নিয়ে আসলে তুমি বুঝতে পারবে যে এটা কোনটা বেটার বা কোনটা খারাপ। দেখো কোয়াড্রেটিক কে তো আমি লিনিয়ার টাইমে নামাতে পারবো না, বাট লিনিয়ারটাকে আমি কোনোভাবে কোয়াড্রেটিক টাইমে নিয়ে যেতে পারি। কিভাবে নিয়ে যেতে পারি? দেখো এই যে 2 to the power 16 যে ভ্যালুটা দেখছো, তো 2 to the power 16 এর যে ভ্যালুটা আছে ওটাকে আমি কিছুভাবে একটা কাজ করব। ধরো আমি বলতে পারি যে n এর ভ্যালুটা ধরো লেস দ্যান 2 to the power 16 হতে পারে, n এর ভ্যালুটা লেস ইকুয়ালস টু 2 to the power 16 হতে পারে, বা n এর ভ্যালুটা 2 to the power 16 এর থেকে বড় হতে পারে। এই তিনটে কেস হলে আমি ধরো ওই প্রথম অ্যালগরিদমটাকে n স্কয়ারের টার্মে নিয়ে যেতে পারবো, হ্যাঁ কি না? আরেকবার বলো। 2 to the power 16 যে কোএফিসিয়েন্টটা আছে ওইটাকে যদি আমি n এর টার্মে রিপ্রেজেন্ট করতে চাই
তাহলে তিনটে পসিবিলিটিস আছে। 2 টু দি পাওয়ার 16 ভ্যালুটাই হচ্ছে n, 2 টু দি পাওয়ার 16 এর থেকে ছোট ভ্যালু হচ্ছে n, বা 2 টু দি পাওয়ার 16 এর থেকে বড় ভ্যালু n। সবাই এগ্রি করো কি করো না? করো। তাহলে তিনটে সিনারিও, একটা n লেস দেন 2 টু দি পাওয়ার 16, একটা n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 16, একটা n গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 16, রাইট? তাহলে আমি ধরলাম এখানের কেসটাতে আমি n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 15 ধরলাম, তাহলে ছোট এক্স্যাক্টলি সবচেয়ে বড় ভ্যালুটা ধরেছি, তার মানে t ধরো ta1 on w worst case of n, তাহলে দাঁড়াচ্ছে কত ভ্যালুটা 2 টু দি পাওয়ার 31, তাই তো? and ta2 on w 2 টু দি পাওয়ার 30 দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না? দেখো সিম্পল ক্যালকুলেশন করেছি, যদি কেউ না বুঝতে পারো বলে দাও। স্যার বুঝিনি, একটু বলবে? 31 আর 32। আরে n এর জায়গায় ভ্যালু বসাও 2 টু দি পাওয়ার 15। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। 16 প্লাস 15 হয়েছে। হ্যাঁ। তাহলে এখানে কে ভালো হলো? সেকেন্ডারি অ্যালগরিদমটা ভালো হলো, তাই তো? তাই তো, কম টাইম নিচ্ছে তো সেকেন্ডারি অ্যালগরিদমটা, হ্যাঁ কি না? ভ্যালু এটা কি হচ্ছে? এটা হবে তো? এটাই সেম। দুটোই সেম। তাহলে তুমি এখানে বলছো দুটোই সেম টাইপের অ্যালগরিদম, কোনোটাই ভালো কোনোটাই খারাপ না। আর এখানে তুমি কি বলবে? ধরো আমি n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 17 টা নিচ্ছি, নেক্সট বড় ভ্যালুটাকে কি হচ্ছে এখানে? এটা হয়। আর এটা কি হয়? এটা হয়, তাই তো? এখানে তোমার মনে হচ্ছে কে ভালো? এখানে a2 ভালো মনে হলো, এখানে তোমার মনে হলো a1 ভালো, এখানে মনে হলো দুটোই সমান। ডিসিশন নিতে পারলে? ডিসিশন নিতে পারলে না। এটাই হচ্ছে প্রবলেম যখন আমাকে বলা হয়নি, মানে বেসিক্যালি এটাই প্রবলেম হচ্ছে ডিটেইল অ্যানালিসিস এর। বেসিক্যালি দেখো এই অ্যালগরিদম যখন আমি লিখেছি 2 টু দি পাওয়ার 16 n বা n স্কয়ার, আমাকে বলা হয়নি যে এইটা আমি লোয়ার বাউন্ডটাকে মেজার করে বলছি, না অ্যালগরিদমের আপার বাউন্ডটাকে বলছি, না অ্যালগরিদমের টাইট বাউন্ড বলছি, না ওপেন বাউন্ড বলছি, না ক্লোজ বাউন্ড বলছি, কি বলছি তোমাকে কোনোদিনও বলে দিয়েছে? তুমি দেখো তিনটে কেসে নিয়েছো, লোয়ার বাউন্ড কেও নিয়েছো, টাইট কেও নিয়েছো, আপার বাউন্ড কেও নিয়েছো, and you মানে all of us coming with three different decision। যদি লোয়ার বাউন্ড কে কনসিডার করি তাহলে a2 বেটার, যদি সেম বাউন্ড কে কনসিডার করি মানে টাইট বাউন্ড কে কনসিডার করি তাহলে দুটোই সেম টাইমের অ্যালগরিদম, যদি আপার বাউন্ড কে কনসিডার করি তাহলে হচ্ছে a1 is a better algorithm। then how will decide? এই ঠিক এই প্রবলেমটা অকার করার জন্য, এই যে এরকম প্রবলেম অকার করে তার জন্য আমাদের কাছে একটা অপশন আছে, যেটা থ্রু দিয়ে আমরা কাজ করলে এই প্রবলেমটা অকার করবে না, যে আমরা কিভাবে কি হিসাবে মেজার করছি আমাদের অ্যালগরিদমের টাইমটাকে, সেটার জন্য আমাদের কাছে ইন্ট্রোডিউস করা হলো হচ্ছে এই সংকেত বলো দেখি, অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস অফ টাইম কমপ্লেক্সিটি অর স্পেস কমপ্লেক্সিটি। আমরা এখানে অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস শিখবো। আশা করি প্রবলেমটা বোঝাতে পেরেছি কেন অ্যাসিম্পটোটিক অ্যানালিসিসটা দরকার। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝেছো তো? অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস এর মধ্যে আমি তোমাদেরকে তিনটে জিনিস আগেই পড়িয়েছিলাম, একটা হচ্ছে বিগ ও, একটা বিগ ওমেগা, তিনটে জিনিস হয় বিগ ও, বিগ ওমেগা আর বিগ থিটা। আরেক দুটো জিনিস তোমরা শুনবে, লিটিল ও, লিটিল ওমেগা। তো সে লিটিল ওমেগা লিটিল থিটা সেটা আমি তোমাদের বলছি পরে। তো এই তিনটে জিনিসের ডেফিনেশনটা তোমরা নোটসে দেখো, টাইম কমপ্লেক্সিটির নোটসে লেখা আছে, আমি মুখে বলছি মেলাও। যদিও হয়তো তোমাদের অনেকের মুখস্থ আছে, বাট তাও স্টিল আমি ধরে নিচ্ছি তোমরা কিছু বোঝো না, জানো না, তাই হিসাবেই বলে দিচ্ছি আরেকবার। যদি তোমরা ধরেন তোমরা জানো হয়তো বোঝো, তাও আমি বলে দিচ্ছি আরেকবার, ঠিক আছে? big O ডেফিনেশনটা হচ্ছে দেখো আছে এরকম, the function fn equals to big O of gn if and only if there exist two positive constants c and n0 such that fn less than equals to c into gn for all n where n greater than equals to n0। এরকম কিছু লেখা আছে তো? এরকম কিছু লেখা আছে। and তারপর লেখা আছে যে it gives the upper bound of the asymptotic group of the function। তো যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে যদি তোমাদের মনে থাকে ডেটা স্ট্রাকচারের ক্লাস, তোমাদের একটা মানে কোনো মজার এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। ধরো নাও এখানে কজন আছো, তখন তো অনেকজন ছিল, এখন তো অনেক কম। ধরো নাও এখানে যে কজন আছো 3-4 জনের মধ্যে আমি সেখানেই বলছি
ধরো সবাই তোমরা রাজন্যার বাড়িতে খেতে গেছো, ঠিক আছে? তো রাজন্যা ফার্স্টে তোমাদের মনে মনে খিস্তি দিল, দিয়ে বললো আচ্ছা বস বস। কিন্তু তোদের কাছে আমি তোমাদের একটা সেই সেম এক্সাম্পলে দিচ্ছি বিগোর মানেটা অ্যাকচুয়ালি কি দাঁড়ায়। তো রাজন্যা তোমাদের এরকম বললো বেসিক্যালি তোরা বস, আমাকে আধ ঘন্টা দে, আমি তোদের চিকেন চাউমিন করে খাওয়াচ্ছি, সাপোজ এরকম কিছু একটা দাবি রেখেছে। ওকে, দেন তোমরা ইগারলি ওয়েট করছো চিকেন চাউমিন খাবে বলে, বাট আধ ঘন্টা পেরিয়ে 45 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা এরকম কিছু ধরো হয়ে গেছে, এবং দেন রাজন্যা সার্ভস দ্য চিকেন চাউমিন টু অল অফ ইউ। দেন দেখো বেসিক্যালি দুটো জিনিস হলো, একটা হচ্ছে ও যে এস্টিমেশনটা করেছিল যে এর মধ্যে আমি তোমাকে সবকিছু করে দিয়ে দেব, সেই এস্টিমেশনের একটা গ্রোথ হয়েছে। ও বলেছিল আধ ঘন্টা, সেটা হয়েছে 45 থেকে ধরো আমি 45 মিনিট ধরলাম, 45 মিনিট হয়েছে। তো এখানে দেখো আমি দুটো ফাংশনের কথা বলেছি ইন দিস মানে ডেফিনেশন অফ আ ফাংশন, fn equals to big of gn, রাইট? তো এবার ভেবে দেখো কিরকম ভাবে হচ্ছে তা ফাংশন fn equals to big of gn, এখানে there exists two positive constant এরকম ভাবে কিছু লেখা রয়েছে, কিন্তু সবচেয়ে মেইন লাইন যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে fn less than equals to c into gn for all n where n greater than equals to n0। তো এই fn টা হচ্ছে জেনারেটিং ফাংশন বা এস্টিমেটেড ফাংশন বা এস্টিমেটিং ফাংশন, আর এই যে gn টা রয়েছে এটা হচ্ছে একটা গ্রোথ ফাংশন। তো যখন আমরা কোনো অ্যালগরিদম নিয়ে ভাবি ফার্স্টে, বা যখন কোনো একটা প্রোগ্রাম নিয়ে ভাবছি, তখন তার ফার্স্ট বক্তব্যটা এরকম হয় যে ঠিক আছে আমি যখন অ্যালগরিদমটা ডিজাইন করছি এটা এর মধ্যে রান করে যাওয়া উচিত, বা আমরা এস্টিমেট করেছি এর মধ্যে রান করে যাবে, কিন্তু যখন তুমি দেখলে রিয়েল লাইফ সিনারিওতে রান করছে তখন তোমার একটা ফাংশনের গ্রোথ হয়েছে বা ওই অ্যালগরিদমটা একটা গ্রোথ হয়েছে। তো তোমরা যদি একটুখানি ছবিটা দেখো, আমি ছবিটা নয় নিজেই এঁকে দিচ্ছি, এরকম কিছু দেখবে আঁকা রয়েছে একটা গ্রাফ পরের পেজে, এটা হচ্ছে fn টাকে বোঝাচ্ছে, এদিকে বেসিক্যালি টাইম রয়েছে আর এদিকে ইনপুট রয়েছে, এন্ড দিয়েই একটা এরকম ফাংশন উঠেছে। আমি একটু এরকম করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ধরো c ইনটু gn আর এটা হচ্ছে n0 পয়েন্টটা বোঝাচ্ছে। তাহলে ভেবে দেখো বেসিক্যালি এটা হচ্ছে সেই রাজন্যার এস্টিমেটিং টাইমটা fn, যেটা 30 মিনিট বলে রেখেছে, ধরে রেখেছে, সেই অনুযায়ী ফাংশনটা রয়েছে। আরেকটা হচ্ছে c ইনটু gn, যেটা ওর পারফর্মিং টাইম, যেটা গ্রোথ হয়েছে, গ্রোথ হয়ে বেড়েছে। তার মানে ব্যাপারটা দেখো আমাদের এই ভিগো দিয়ে যদি মেজার করি আমরা অলওয়েজ আপার বাউন্ডটাকে পাবো, যদি কোনো একটা ফাংশনের মানে অলওয়েজ আমরা আপার বাউন্ডকে বলবো। এবং তোমরা একটা কথা শুনে রাখো, বেসিক্যালি যখন মানে কখনো আমরা যখন টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস করব এই ডা সাবজেক্টে, তখন অলওয়েজ আমরা বিগো দিয়ে অ্যানালিসিস করব। তার একটা প্রধান কারণ হচ্ছে যে বিগো দিয়ে অ্যানালিসিস করলে সেফ সাইড অ্যানালিসিস করা যায়। মানে ধরো কোনো একটা অ্যালগরিদম যদি n স্কয়ারে রান করে, তুমি সেটাকে বলতেই পারো বিগো অফ n টু দি পাওয়ার 10 এ রান করছে, কারণ কি তুমি আপার বাউন্ড বলেছো, ম্যাক্সিমাম n টু দি পাওয়ার 10 টাইম লাগবে তার, কিন্তু ম্যাক্সিমাম এর মধ্যে তো তোমার n স্কয়ারটাও লুকিয়ে আছে, হ্যাঁ কি না? এই যদি আমি এটা বলি, লজিকটা ইনটিউশনটা বোঝার চেষ্টা করো। যদি একটা টাইম ধরো একটা কোনো অ্যালগরিদম এ n স্কয়ার টাইমে কাজ করে, কিন্তু তুমি এতটাই লুজলি কাপলড করে রেখেছো, এতটাই লুজ বাউন্ড করে রেখেছো, তুমি n স্কয়ারটাকে n টু দি পাওয়ার 10 দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। ইউ ডোন্ট হ্যাভ টু গিভ এনি প্রুফ। ওয়াই? কারণ তুমি n টু দি পাওয়ার 10 এ বলছো যখন একটা অ্যালগরিদম রান করতে পারে, তার মানে সেটা ম্যাক্সিমাম এত টাইম নিতে পারে, কিন্তু তার থেকে বেশি নিতে পারে না, কারণ ওটা লুজ কাপল। তাহলে n স্কয়ারে যখন তোমার রান করছে তার মানে কি n টু দি পাওয়ার 10 এর থেকে তো সেটা কম, ম্যাক্সিমাম n টু দি পাওয়ার 10 বলা মানে তো এই জিনিসটা বোঝায়। এটা মাথায় সবার ঢুকছে কি ঢুকলো না সেটা আমায় বলো। এই জায়গাগুলো ক্লিয়ার করো, কারণ এইগুলো কিন্তু সারা জীবন মানে এই তোমাদের কি খেলাধুলা করতে হবে এই বিগো বিগ থিটা বিগো মেগা নিয়ে। হ্যালো, স্যার। ঢুকেছে তো হ্যাঁ মাথায়? স্যার। হ্যাঁ। আচ্ছা, তো কিন্তু যখন আমরা এরপরে যখন লুজ মানে লোয়ার বাউন্ডের কথা বলবো, উই নিড টু গিভ আ প্রুফ অলওয়েজ, কারণ তুমি হচ্ছে মিনিমাম এটা লাগবে, মিনিমাম এটা লাগা মানেই তোমাকে প্রুফ দিতে হবে, তোমাকে দেখাতে হবে মিনিমাম যখনই বলি আমরা, কারণ সেটা হচ্ছে লোয়ার বাউন্ড থিওরি বলছে। তো লোয়ার বাউন্ড থিওরি বলে তোমরা একটা জিনিস পড়বে ডেফিনেটলি, তোমাদের আমি পড়াবো লোয়ার বাউন্ড থিওরি। তো লোয়ার বাউন্ড যখন বলছি তখন হচ্ছে এর থেকে তো আর কম লাগতে পারে না, তার মানে তোমাকে সেটা প্রুফ করতে হবে যে এর থেকে আর কম লাগতে পারে না, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝালো। দেখো তারপরে আমি বোধহয় নোটসে কিছু অঙ্ক করে রেখেছি,
তো সেটা তোমরা দেখতেই পারো 3n plus 2 equals to big of n লেখা রয়েছে, সেটাকে আমরা ওই big of gn এ ফেলতে চাইছি, তাহলে কি হবে 3n plus 2 is less than equals to 4n. why we write that? দেখো জেনেটিক ফাংশনের গ্রোথটা দেখো, জেনেটিক ফাংশনে যদি গ্রোথটা দেখো 3n plus 2, তাহলে মানে ব্যাপারটা হচ্ছে 3n কে জাস্ট ক্রস করেছে, বাট ডেফিনেটলি এই 2টাই 3 4 5 6 হতে 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 কোন সময় n হবে, দেন দ্যাট 3n becomes 4n, তাহলে আমি বলতে পারি less than equals to 4n, হ্যাঁ কি না? তাই তো বলতে পারি তো। তারপর মানে ওই যে 3n plus 2 যেটা এরকম ভাবে লিখেছে 3n plus 2 less than equals to 4n, তাহলে এখানে এবার n এর ভ্যালু বসাও, 0 এর জন্য এটা ট্রু হচ্ছে না, 1 এর জন্য ট্রু হচ্ছে না, দেখো n এর ভ্যালু যখন 2 পাচ্ছ তোমার তখন এই রিলেশনটা ট্রু হচ্ছে, তাহলে আমি কি পেলাম বেসিক্যালি n0 এর ভ্যালুটা 2 পেলাম। দেখো আমি কোন জায়গায় লিখে রেখেছি ফর অল n greater than equals to 2, তার মানে বেসিক্যালি কি হলো অ্যাকচুয়ালি এইটা, এখানে fn টা হচ্ছে 3n plus 2, gn টা হচ্ছে n, c এর ভ্যালু হচ্ছে 4, n0 এর ভ্যালু হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছো ডেফিনেশনটা। যারা প্রথমবার শুনছো তাদের জন্য বিশেষ করে জিজ্ঞেস করছি, যারা এর আগে শুনে নিয়েছো তারা হয়তো জানো। এটা যদি 3n স্কয়ার প্লাস 2 থাকতো তাহলে এটা কি লিখতে, 4n লিখতে না 4n স্কয়ার লিখতে? কি হচ্ছে? এটা যদি 3n স্কয়ার প্লাস 2 থাকতো তাহলে কি লিখতে, 3n স্কয়ার লিখতে না 4n লিখতে না 4n স্কয়ার লিখতে? তোমাদের যদি মনে হয় ওভারফ্লো হচ্ছে বা পড়তে ইচ্ছা না করছে তাহলে সেটা বলে দাও, বাট নইলে ইন্টারঅ্যাক্ট করো, অবভিয়াসলি 4n স্কয়ার লিখতাম। প্লিজ ইন্টারঅ্যাক্ট, সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আদারওয়াইজ আমি বুঝতে পারছি না তোমরা বুঝছো কিনা, কারণ আমি তোমাদের না দেখতে পাচ্ছি না তোমাদের কিছু থোবড়া থুবড়ি কিছু দেখতে পাচ্ছি না, তোমাদের ইন্টারঅ্যাকশনের কোনো গলা আওয়াজ পাচ্ছি, দু একজন করছো আমি বুঝতে পারছি না, তো ইউ শুড বি কোঅপারেটিভ ইন দ্যাট ওয়ে, কারণ আমি তোমাদের যদি এতটা করি তাহলে একটু কোঅপারেট করো তাহলে সুবিধা হয়। স্যার। বুঝে গেছো সবাই? হ্যাঁ স্যার। কারোর বিগো নিয়ে কোনো কোয়েশ্চেন নেই? না। তাহলে গো ফর বিগ ওমেগা। সেম জিনিসই লেখা আছে দেখো, ফাংশন fn equals to big omega of gn if and only if there exists two positive constants such that cn n0 sorry, two positive constants cn n0 such that fn greater than equals to c into gn for all n where n greater than equals to n0, right? ঠিক এখানে উল্টোটা, তোমাদের রাজন্যা বলেছে 8 ঘন্টায় চাউমিন করে দেবে, ও করে দিয়েছে হচ্ছে 20 মিনিটে চাউমিনটা, বেসিক্যালি ওর যে এস্টিমেটিং ফাংশনটা ছিল তার থেকে actual growth or running time of the algorithm is lesser. True এই বক্তব্যটা, নাকি না? ঠিক। হ্যাঁ স্যার। তার মানে বেসিক্যালি এই যদি আমি বিগ ওমেগা দিয়ে কোনো কমপ্লেক্সিটি মেজার করি তার মানে বোঝাচ্ছে সেটা কি, আমি লোয়ার বাউন্ড কে মেজার করছি, এন্ড আমি বলবো লোয়ার বাউন্ড কে মেজার করা ডেফিনেটলি ইটস আ ভেরি গুড ওয়ার্ক যদি তোমরা করতে পারো, বাট ইট ইজ ডিফিকাল্ট, মানে ওই জন্যই আমরা সবসময় লোয়ার বাউন্ড দিয়ে কাজ করি না, উই আর অ্যাপ্রিশিয়েটিং মোর অ্যাবাউট আপার বাউন্ড, কারণ লোয়ার বাউন্ড দিয়ে কাজ করাটা অনেক কিছু কনস্ট্রেন্ট মেনটেন করতে হয় না, ইউ নিড টু প্রুভ ইট যে এটার থেকে কম টাইম আর লাগতে পারে না, কারণ সবার মোটিভই মানে তোমরা যদি অ্যালগরিদমিস্ট হও বা তোমরা যদি কেউ অ্যালগরিদম নিয়ে মাস্টার্স করো বা অ্যালগরিদমের উপর কাজ করো মানে এমটেক করো বা হোয়াটএভার এমএস করো বা ধরো পিএইচডি যদি কাজ করো, দেন হোয়াট ইজ দ্য মোটিভ অফ আস দ্যাট যে অ্যালগরিদম গুলো ধরো অলরেডি প্রোভাইডেড বা বলা আছে বা সলভ করা আছে সেটাকে আরেকটু কোনো বেটার অ্যাপ্রোচ বা কিছু জিনিস ইন্ট্রোডিউস করে যদি ওটাকে আমি আরেকটু কম টাইমে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে সবার মোটিভ থাকে, মানে তার প্রুফটাকে ইনকারেক্ট করা। তো সেই জন্যই বেসিক্যালি লোয়ার বাউন্ড নিয়ে ছেলে খেলা করাটা একটু ডিফিকাল্ট, এই জন্য আমি বলছি যে ডোন্ট, মানে সবাই যদি কারোর ইন্টারেস্ট হয় আমি ডেফিনেটলি যখন লোয়ার বাউন্ড থিওরি তোমাদের যদি সিলেবাসে থাকে বা আমি চেষ্টা করবো লোয়ার বাউন্ড থিওরি একটু পড়ানো, তো লোয়ার বাউন্ড থিওরি যখন বলবো তখন বুঝতে পারবে ওয়াই উই হ্যাভ টু গিভ সাম প্রুফস, মানে ধরো আমি একটা জিনিস বলতে পারি যে তোমরা যে অনেক ধরনের সর্টিং শিখেছো, কুইক সর্ট, মার্জ সর্ট, মানে সেগুলো তোমাদের আবার পড়তে হবে, সরি টু সে দ্যাট, কিন্তু সেই জায়গাগুলোতে যেটা আমি বলছি যে আমরা ওখানে দেখেছিলাম টাইম কমপ্লেক্সিটিটা হতো বিগ অফ n log n, এবং এটা প্রুফ করা পসিবল স্টিল নাও, দেয়ার ইজ নো কম্পারিজন বেস সর্ট, there is no any comparison based sorting which needs
লেসার দেন বিগ অফ n log n, মানে n log n এর নিচে কোনো মানে যে কোনো সর্টিং n log n মিনিমাম টাইম নেবেই, এটা প্রুফ করা আছে বা এটা প্রুফ করা যায়। তো কোরম্যান হ্যাজ দ্যাট প্রুফ। কি করে তোমরা প্রুফ করতে পারবে যে সর্টিং এর মিনিমাম টাইম n log n লাগবে, এবং সেটা নিয়ে এখনো রিসার্চাররা রিসার্চ করছে যে n log n এর থেকে নিচে কোনো সর্টিং বানানো সম্ভব কিনা, সেই জায়গাগুলো রিসার্চ করছে। তো সেটাই তোমরা হয়তো করে দিতে পারো। তো সেটা নিয়ে যখন খাটনি যাবে, সেই জন্যই লোয়ার বাউন্ড যখন বলে দিয়েছে n log n, তার জন্য প্রুফ কিন্তু অবভিয়াসলি প্রোভাইড করতে হয়। তাই জন্যই আমি বললাম যে বিগ ওমেগা নিয়ে ছেলে খেলা করো না, কারণ বিগ ওমেগাটা নিয়ে অ্যানালিসিস করাটা নাই ভালো। কারণ ইমিডিয়েটলি ধরো যখন তোমরা ফার্স্ট অ্যানালিসিস শিখছো, গো ফর দ্য আপার বাউন্ড। তোমার কোনো চাপ নেই, তুমি n স্কয়ার কে n কিউব বলো, কেউ রাগ করবে না। বাট হ্যাঁ, ডেফিনেটলি তোমরা একটা জিনিস তো হয়তো ছোটবেলায় রিলেশন ম্যাপিং বা ফাংশন লিমিটে পড়েছো, যে ব্র্যাকেটিং এর কনসেপ্টটা, এটা মানে ক্লোজ বাউন্ড, এটা মানে ওপেন বাউন্ড, ব্যাপারটা বোঝো তো? হ্যাঁ স্যার। আচ্ছা সেই এটা ওপেন বাউন্ড 0,1 মানে লেস দ্যান ইকুয়ালস টু 0, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, বাট এটা মানে শুধু 0 থেকে 1 থাকবে। সেই ব্যাপারটা লেস দ্যান 0, লেস দ্যান 1, লেস দ্যান ইকুয়ালস টু ব্যাপারটা আসে, সেই এইটা মনে রাখবে যখনই আমরা বিগনি। ইটস আ কাইন্ড অফ ইটস নট আ ক্লোজ বাউন্ড থিং, আপার বাউন্ড। আমরা অনেকে বলতে পারি ওর থেকেও বেশি নিতে পারি, ওর থেকেও বেশি হতে পারে, মানে আমরা একটা বড় ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করে দিতে পারি, তাই জন্য আমাদের চাপ লাগে না। কিন্তু বিগ ওমেগাতে সেটা ক্লোজ করে দেওয়া হয়। যাই হোক, তারপর দেখো বিগ থিটা আছে। বিগ থিটা হচ্ছে রাজন্না যেটা বলেছিল যে 30 মিনিটেই চাউমিন করে দেবে, তো 30 মিনিটেই করে দিচ্ছে, মানে যেটা তোমার ও এস্টিমেটিং টাইম, সেটাই তোমার হচ্ছে গ্রোথ টাইম। মানে ব্যাপারটা হচ্ছে আমি যে এস্টিমেট করেছি সেটাই। তাহলে সে ডেফিনেশনটা কি? দ্য ফাংশন fn equals to big theta of gn if and only there exist three positive constants c1 c2 and n0 for such that fn মানে বলতে পারি c1 into gn less than equals to fn c2 into gn less than equals to c2 into gn। এটা যেটা হচ্ছে সেটা বেসিক্যালি হচ্ছে একটা আমার এরকম ফাংশন রয়েছে, আরেকটা এরকম ধরো গেছে। ব্যাপারটা হচ্ছে তার মানে এটা কোনটা হবে? এটা হবে c1 into gn পার্টটা, আর এটা হচ্ছে c2 into gn পার্টটা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন। তো এইখান দিয়ে দেখো আমার এটা হচ্ছে n0 পয়েন্ট। মানে ব্যাপারটা হচ্ছে আগেরটা যেটা করলে তারই টাইট বাউন্ড ব্যবহার পাচ্ছি, এখানে আমি টাইট বাউন্ড মানে যেটা, এটা বেসিক্যালি ইটস নট আ অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটি, এরকম ভাবে ভেবো না যেটা অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটি মানে হচ্ছে থিটা দিয়ে দেবে, এটা টাইট বাউন্ড দেবে। মানে ব্যাপারটা হচ্ছে না আমি লুজলি কাপেলড নিতে পারবো, না আমি লুজলি আপার বাউন্ড নিতে পারবো, না লুজলি লোয়ার বাউন্ড নিতে পারবো, যেটা হচ্ছে সেটাকে ভাই বলতে হবে এটার জন্য। তো উই লার্ন মাস্টার্স থিওরেম ফর দ্যাট, এবং মাস্টার্স থিওরেম দিয়ে যখন আমরা যা করব সেটাই দেখবো যে সবটাই বিগ থিটা দিয়ে রেজাল্ট আছে, কারণ মাস্টার্স থিওরেম বেসিক্যালি গিভস মানে learns or helps us to solve any algorithmic complexity in a tight bound format। তো তোমাদের মাস্টার থিওরেমের প্রুফ হোপফুলি দেবে না, বাট আই উইল প্রোভাইড অল দ্য সলিউশন। তো তোমাদের শিখিয়ে দেবো কিভাবে কি করতে হয়, কত রকমের মাস্টার থিওরেম হয়, সেগুলো শিখিয়ে দেওয়া যাবে। তো উই লার্ন ইট ধীরে ধীরে আর কি, ঠিক আছে? তো এই হলো গল্প। আশা করি বিগ থিটা বিগ ওমেগা নিয়ে কারোর কোনো মানে প্রবলেম নেই। যদি থাকে তাহলে বলো, আমি সলভ করে দিচ্ছি। না স্যার, বুঝেছি। বুঝে গেছো? তো এইটা হচ্ছে গল্প, তোমাদের বলে দিলাম। এরপর যেটা থাকে তোমার নোটসে কি দেওয়া আছে আমার মনে নেই, এগুলো দেওয়া আছে। তারপর দেখবে কিছু প্রপার্টিজ লেখা আছে যে বিগোর মধ্যে মনে রাখবে কোনো কনস্ট্যান্ট কাজ করে না, তো সেগুলো আছে। বিগোর একটা অঙ্ক করে দেওয়া আছে, তোমরা একবার জাস্ট চোখ বুলিয়ে না, র্যাঙ্কিং অফ দ্য টার্মস ফ্রম লোয়েস্ট টু হাইয়েস্ট, মানে সবচেয়ে কম হচ্ছে log n, তারপর n, তারপর n log n, তারপর n স্কয়ার, তারপর n কিউব, তারপর n টু দি পাওয়ার k, তারপর 2 টু দি পাওয়ার n, মানে এক্সপোনেনশিয়াল টাইম অ্যালগরিদম, দেন হচ্ছে ফ্যাক্টোরিয়াল অ্যালগরিদম, n ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ দ্য মোস্ট হাইয়েস্ট টার্ম। তো এইগুলো রয়েছে, এন্ড দেন দেখবে কিছু অ্যালগরিদমিক অ্যানালিসিস করা রয়েছে, যেগুলো তোমাদেরকে পড়তে দেওয়া রয়েছে এবং প্র্যাকটিস করতে দেওয়া রয়েছে। তো কামস টু দ্য অ্যালগরিদমিক অ্যানালিসিস, এবং সেখানে দুটো ডেফিনেশন লেখা রয়েছে, সেটা একটু দেখে নাও। অ্যালগরিদম অ্যানালিসিসটা তোমরা নিজেরাও হয়তো চেষ্টা করলে করতে পারো, যদিও তো আমার দু একটা দেখিয়ে দেওয়া উচিত। তোমরা যদি বলো আজকে দেখিয়ে দিতে, তাহলে আজকে দেখিয়ে দেবো, আর যদি বলো না স্যার আজকে আর করবো না, তাহলে নেক্সট দিন দেখাবো, যেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যেটা বলবে সেটাই করবো। স্যার নেক্সট দিন করাবেন? তাহলে নেক্সট দিন দেখিয়ে দেবো। খালি জাস্ট লিটিল ও আর লিটিল ওমেগাটা আমি একটা জিনিস বলে রাখছি, সেটা মনে রাখো। দেখো এখানে দুটো ডেফিনেশন, কারণ এগুলো মুখস্থ করতে হবে, এবং ইউ শুড বি মানে মানে এটা মাথায় রেখে দাও যে যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যাপ্টার গুলোকে মানে এই ডেফিনেশন গুলোকে মুখস্থ করে নিজের মাথায় সেভ করতে পারবে, তত ভালো তোমাদের পড়াশোনা হবে ডিজাইন মানে ডাতে। ইটস নট আ ভেরি ইজি সাবজেক্ট, আমি আগেই বলে দিচ্ছি। মানে
মানে আগেই বললাম এটা কিন্তু ধরো অটোমাটাতে যেরকম যারা পড়ো আমার কাছে তারা হয়তো কালকে বুঝেছো যে আমি কিছু রুলস শেখালেও হয়তো তোমরা কিছু জিনিসকে আইডেন্টিফাই করতে পারবে যেটা এরকম হতে পারে, বাট ইট হ্যাজ নো রুলস। এটা এরকমই হবে কেউ কোনোদিন গ্যারান্টি দিতে পারবে না, কোনো প্রবলেম। এটা হচ্ছে অফলাইন হলে সুবিধা হয় কি, পড়াটা তোমাদের আমি যদি তোমাদের একটা করে পরীক্ষা নিতে পারতাম চ্যাপ্টার শেষ করে, তাহলে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার কিরকম হতে পারে না হতে পারে সেগুলোর একটা অপশন মানে প্রসিডিওর বুঝতে পারতে, বাট সেটা হয়তো এখানে সম্ভব হবে না। অফ ফর দ্য বেস্ট তোমাদের কলেজ মনে হয় এই মাসের 18 তারিখের মধ্যে খুলতে পারে, যদিও আমি শুনলাম আজকে বোধহয় মিটিং আছে। দেন কলেজ খুলে গেলে তো গেল জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সবই গেল। তো লিটিল ও আর লিটিল ওমেগাটা যেটা বক্তব্য সেটা একটুখানি বলি, কারণ আমি লাস্ট কিছুদিন আগে ভাইস চ্যান্সেলর ডব্লিউবিটি তার থেকে একটা প্রাইজ নিতে গেছিলাম, তো মাংস রান্না করে খাইয়েছে কাল রাতে, পরশুদিন রাতে। সেই হিসাবে খুলবে না বলেছে, ভোরবেলায় সব হাট মিটিং এ খুলবেই না বলে দিয়েছে, কিন্তু স্কুল খুলে যাবে যে 12 না 18 তারিখ। আর একটা পড়ে আছে, ব্যাস হয়ে যা, গেল। না আমি শুনছিলাম কিন্তু খুলবে খবরে বলছিল তো যে কলেজের পরীক্ষা অনলাইনই হবে। আচ্ছা, কিন্তু আমাকে উনি বলছিলেন যে কলেজ খোলা দরকার, সেই হিসাবে জানি না ভাইস চ্যান্সেলরদের সাথে মিটিং হবে তারপর তো আমি জানি না এবার, কারণ কল্যাণী ইউনিভার্সিটি খুলে গেছে, মানে কেউটুকু ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে গেছে, সেই জন্যই আরো আমি ভাবলাম যে তোমাদের খুলে বলছে যে চাই না, সেটা সবারই হয়তো খুলতে পারে। অবশ্য তোমাদের তো ওন ইউনিভার্সিটি, তোমাদের জানি না, হয়তো অন্যান্য ম্যাকআউটের হয়তো কিছু খুলতে পারে, জানি না। যাই হোক, তো লিটিল ও আর লিটিল ওমেগার ডেফিনেশনটা একটুখানি বুঝে নাও। লিটিল ও আর লিটিল ওমেগা, তো লিটিল ওমেগাটা হচ্ছে, দেখো আমি বিগোতে কি বললাম যে অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড প্রোভাইডেড বাই বিগো নোটেশন মে নট বি অ্যাসিম্পটোটিক্যালি টাইট, সো লিটিল ও নোটেশন ইউজড টু ডিনোট দ্য আপার বাউন্ড দ্যাট ইজ অ্যাসিম্পটোটিক্যালি টাইট। মানে আমরা আপার বাউন্ডটা একটু আগে বললাম যে আমরা লুজ বাউন্ড করি, ঠিক আছে, বা বিগ ওমেগার ক্ষেত্রে যে লোয়ার বাউন্ডটা রাখি সেটাও লুজ বাউন্ড রাখি। স্যার ওই লিটিল ওটা কত নম্বর পেজে আছে? লিটিলও আছে আই গেস 8 নম্বর পেজ। তো যেটা হয় লিটিলোটা, সেটা হচ্ছে আমি আপার বাউন্ডের যদি টাইট বাউন্ডটা খুঁজতে চাই সেটা হচ্ছে বলা হয় তখন হচ্ছে তোমার লিটিলো। তো ওটার ডেফিনেশনটা বেসিক্যালি করেই রাখা আছে, তো দেখতে পাবে। তো এটাই মাথায় রাখো যে তোমাদের কোনো মানে অ্যানালিসিস আসবে না লিটিলো দিয়ে, জাস্ট খালি ডেফিনেশনটা মাথায় রাখতে হবে। যে এটা খালি মাথায় রেখো যে ওই যে বিগ অফ লিটিল অফ gn হচ্ছে fn for any positive constant c greater than 0 if a constant n greater than n0 n not greater than 0 such that ওই 0 less than equals to fn c into gn for all n, মানে যেটা আগেরটা শুধু ছিল হচ্ছে fn less than equals to c into gn, এর আগেটা এখানে less than equals to ছিল, দেখো এই equals to টা হাটিয়ে দিয়েছে, এটা less than হতে হবে, আর 0 এর আগে একটা less than equals to বসিয়ে দিয়েছে। So the function fn become insignificant relative to gn as n approaches infinity। তাহলে তোমরা সেই এল হসপিটাল রুল না ছোটবেলায় কি সব শিখেছিলে, তাহলে তো সেইখান থেকে বুঝতেই পারবে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে fn by gn equals to 0। তো ফর এক্সাম্পল ধরো 2n স্কয়ার 2n যেটা হচ্ছে আমরা লিটিল অফ n স্কয়ার যেটা লিখি সেটা অ্যাকচুয়ালি লিখতে পারি না, ঠিক আছে। তো এটাই বলা, তো 2n টাকে আমরা বিগ অফ n বলবো বা লিটিল অফ n বলবো আর কি, তো অসুবিধা নেই। সেম ভাবে লিটিল ওমেগাটা হচ্ছে লোয়ার বাউন্ডের মধ্যে অ্যাসিম্পটোটিক্যালি টাইট বাউন্ড যেটা, সেটাকে খুঁজে পাওয়াটাকে বলা হচ্ছে ইয়ে কি বলে তোমার লিটিল ওমেগা। তো তোমাদের কমপ্লেক্সিটি অ্যানালিসিস এগুলো দিয়ে নি, জাস্ট ডেফিনেশনটা আর ওই প্রপার্টিজ কয়েকটা নিচে লেখা আছে ওইগুলো থেকে শর্ট নোট আসতে পারে, সেই জন্য সেইটুকুই প্রোভাইড করেছি, জাস্ট পড়ে নিও তাহলেই হবে। আর এখানে যে টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস এর কিছু অঙ্ক ঠঙ্ক করে দেওয়া আছে, তোমরা বলছো পরের দিন করাতে, এবং আমার কাছে আরো কিছু অঙ্ক আছে যেগুলোকে চিন্তা করাতে হবে, তাহলে সেগুলো পরের দিনই হবে, তোমরা যা বলবে। স্যার পরের দিনই করব। তাহলে হ্যাঁ স্যার পরের দিন করব। আজকে এইগুলো বলে দিলাম থিওরিটা। তো তোমাদের পরের দিন একটাই কাজ, জাস্ট খালি নিজেরা একবার ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা পড়ে নিও, জাস্ট যেটা নোটসটা পাঠালাম, আর জাস্ট একবার রিডিং পড়ো, নট নেসেসারি টু মানে গো থ্রু অল ডিটেইলিংস। টাইম কমপ্লেক্সিটি ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো সবাই পড়ে নিও, যেটুকু পড়ালাম, তারপর বাদ বাকিগুলো নেক্সট ডে হবে। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে করে নাও, রাজন্যা কোনো কোয়েশ্চেন, সংজিৎ, সংকেত, স্বাগতা, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। এই তো কারোর কোনো কোয়েশ্চেন? তাহলে আমি কেটে পড়বো। রাজন্যা ফাজন্যা ঘুমিয়ে পড়লো নাকি সব, কোনো উত্তর নেই এতে।
যাই হোক, তাহলে আমি কাটলাম। তাহলে তোমাদের পড়া আবার নেক্সট, তাই তো? আর স্বাগতা, তুমি আমাকে একটু টেক্সট করো পারলে, তোমার যদি ওই যেটা নিয়ে কোয়েশ্চেন করছিলে জাভা বা ডিবিএমএস নিয়ে, ঠিক আছে? কিছু যদি ব্যাচ থাকে আমি তোমায় জানিয়ে দেবো। ও স্যার ছিলাম। স্যার আমাদের কি এই ক্লাসটা ওয়েডনেসডে করে হবে? তোমরা যদি ফিক্স করতে চাও করতে পারো, অসুবিধা নেই আমার। তোমাদের স্যার যদি হ্যাঁ কলেজ না খোলে তাহলে হ্যাঁ। পরপর দুদিন রাখতেই পারো। অটোমাটা ডা, যারা পড়ছো অটোমাটা এন্ড ডা, তাদের পরপর দুদিন থাকছে। আর যদি কলেজ খুলে যায় দেন শিডিউল চেঞ্জ হবে সবই, আমি সেটা বলেই দিচ্ছি। কলেজ খুলে গেলে মানে তো শনি রবিবার করে আমরা পড়তে পারবো না তো, কলেজ এরকম খুলে তো গেলে শনি রবিবার তোমাদের পড়া হবে না আই গেস, কারণ শনি রবিবার তাদেরই ক্লাস থাকবে যারা মিনিমাম 3টে সাবজেক্ট অফ করবে বা 4টে সাবজেক্ট, কারণ সব দিন তো আমি উইকেন্ড দিতে পারবো না, মানে উইকডেজও দিতে পারবো না, কারণ অন্য ব্যাচও আছে। সব ব্যাচ মিলিয়ে হয়তো একটা এদিন একটা ওদিন এরকম কিছু করে করতে হবে। এখনই বলতে পারছি না কি হবে। কলেজ খুললে আমি শিডিউল করবো, তারপরে বলতে পারবো। সেটা তোমাদের সাথে কনসাল্ট করেই করবো, যে এই দিন হবে কিনা ওদিন হবে কিনা, সবটাই তোমাদের জেনে করবো। যতদিন না কলেজ খুলছে ততদিন কিছু বলতে পারছি না। যতক্ষণ অনলাইন হচ্ছে তোমরা যে কোনো টাইম নিতে পারো। উইকেন্ডটা আমি জেনারেলি মানে আমি নিজেই নিজের পড়াশোনার জন্য রাখছি, আপাতত অনলাইন যেতে হচ্ছে। এবং তোমরা কেউই মানে তোমাদের কেউ তো সেরকম 4টে 5টা সাবজেক্টের জন্য অফ করে যে 3টে ক্লাস 3 ডেজ ক্লাস হবে। যদি কেউ 3টে সাবজেক্টের জন্য পড়েও কোনো সময় অফট করতে হয় বা 4টে সাবজেক্ট হোয়াট এভার ইউ, মানে সেটা তোমাদের উপর। যদি অফট করতে হয় তাহলে ধরে রাখো যে এরকম কিছু হবে, অটোমাটা ডা একটা মানে সিঙ্গেল ক্লাস হবে, কারণ এর সাথে অন্য কিছু নিতে পারবে না। যদি কেউ ডিবিএমএস যাওয়া বা এইসব কিছু অপ্ট করো বা অন্য কেউ কিছু অপ্ট করো, তখন ওটা একটা দিনে ফেলা হবে, মানে পরপর দুটো ক্লাস হবে এবং সেটা উইকেন্ডই পড়বে, কারণ পরপর দুটো ক্লাস তো উইকডেজে হবে না, ওটা উইকেন্ডেই পড়বে, এরকম ধরে রাখতে পারো। আর যদি অটোমাটা যাওয়া ডা থাকে জেনারেলি উইকেন্ড যাওয়ার চান্সেস খুব কম। কলেজ খুলে গেলেও আফটার কলেজ ক্লাস হবে। পরপর দুদিন রাখবো না, তাহলে সেটা তোমাদের শরীরে সবার পক্ষেই হেক্টিক, অনেকের বাড়ি দূরে কাছে ব্যাপার আছে, তো সেই জন্য আমি একটা দিনের অ্যাটলিস্ট গ্যাপ দিয়ে দেবো, ঠিক আছে? আপাতত ধরে চলতে পারো। তোমরা পরের দিন থেকে 6:30 চাইছিলে, তাই তো? তাহলে 6:30 থেকে করবো পরের দিন। আজকের দিনটা অ্যাকচুয়ালি আমি এখানে ব্যাচ নিয়ে নিয়েছি, আমার একটা ব্যাচ আছে 8টা 20 থেকে, তো আমি সেটা পড়িয়ে নেবো, তাই জন্য আমি তোমাদের বললাম 6:30 হবে না। তো নেক্সট দিন থেকে আমি না 6:30 করে দেবো। তোমরাই আমাকে একটুখানি গ্রুপে একটু রিপ্লাই দিয়ে দিও, তাহলেই হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আর তোমাদের তাহলে তো এই উইকে আর কোনো পড়া নেই, তোমাদের যা পড়া আবার নেক্সট উইক, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে নেক্সট উইক দেখা হবে, কথা হবে, টাটা বাই বাই। ওকে।